শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে এটিএন সংলাপে। আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় অপশক্তির ষড়যন্ত্র। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন তিনজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং আমাদের সাথে রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম এবং আমাদের সাথে রয়েছেন ডক্টর জাহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক, নাগরিক ঐক্য। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। আমরা আলোচনা শুরু করব, তার আগে দিনের শিরোনামগুলো একটু দেখে আসব। ভারতের বাঁধ ভাঙা ঢলে সীমান্তের 5 জেলায় ভয়াবহ বন্যা, লাখো মানুষ পানিবন্দী, আখাউড়া স্থলবন্দর তলিয়ে গেছে, উদ্ধার কাজে সেনাবাহিনী। 1.5 মাস পর হাসপাতাল থেকে বাসায় কারামুক্ত খালেদা জিয়া, চিকিৎসার জন্য শিগগিরই যাবেন বিদেশে। দাবি দাওয়া নিয়ে অস্থিতিশীল পরিবেশ নয়, অন্তর্বর্তী সরকারকে কাজ করতে অন্তত 6 মাস সময় দেওয়ার অনুরোধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এবং থাকছে না নতুন কারিকুলাম, আগের পাঠ্যক্রমেই চলবে শিক্ষা, 1 সপ্তাহের মধ্যে বই ছাপানো শুরু। ডক্টর জাহিদুর রহমান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। আমাদের শিরোনাম শুনছিলাম আজকের যে আলোচনা, অপশক্তির ষড়যন্ত্র। আমরা এই যে নতুন যে প্রেক্ষাপটে কথা বলছি, দীর্ঘ যে দুঃশাসন অপশাসন যেটি বলি, তারপর এই সময়টাতে তখন থেকেই যখন এই দুঃশাসন থেকে মুক্তির বিষয়টি আসলো, তার পাশাপাশি সবাই বলা হচ্ছে যে বিপ্লবের পাশাপাশি প্রতি বিপ্লব। সুতরাং যে কোনো অর্জন যখন থাকে, যারা পরাজিত শক্তি থাকে, তাদের যে ষড়যন্ত্রের কথা, বিভিন্ন রকম তত্ত্ব, বিভিন্ন বিষয় সামনে আসে, সেই জায়গাগুলো আলাপ করবেন। এবং আজকে আমরা এই আলাপের অবতারণা করার আরও একটি কারণ, যখন বন্যার কথা আমরা বলছি, ঠিক সেই সময়ে পার্শ্ববর্তী দেশের বাঁধ খুলে দেওয়ার যে বিষয়, এগুলো এর মধ্যে যুক্ত হচ্ছে কিনা, সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য শুনবো। ধন্যবাদ। শুরুটা আগে বন্যা নিয়ে করি, কারণ এটি এই মুহূর্তে খুবই বার্নিং কোয়েশ্চেন। ভারতের যে ডোম্বর হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট আছে, সেটা বাঁধ খুলে দেওয়া হয়েছে। এখন কোনো একটা জায়গায় যদি প্রচুর বৃষ্টি হয়, অনেক অতিবৃষ্টি হলে হতে পারে যেটা রিজার্ভার আছে, যেটা ক্যাপাসিটি ওভারফ্লো করছে, আপনাকে পানি ছাড়তে হতে পারে। আমরা লিস্ট যেটা করতে পারতাম সেটা হচ্ছে আমাদেরকে ইনফর্ম করা, কথার কথা, যদি তার টেকনিক্যাল কারণে এটা প্রয়োজনই থাকে। কিন্তু এই যে ষড়যন্ত্রের কথা বলছি, কতটুকু প্রয়োজন আছে, কতটুকু পানি আপনি ছাড়ছেন, এই সন্দেহগুলো যৌক্তিকভাবে আসতে পারে। কেন আসতে পারে? আমরা প্রেক্ষাপটটা যদি খেয়াল করি, আমাদের আজ পর্যন্ত এই সরকার, আমাদের সরকার যেটা তৈরি হয়েছে এই দেশের অত্যন্ত ব্লাডি একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে, সেই সরকারটা আসার পর থেকে ভারতের শুরু থেকে এখন পর্যন্ত আচরণ, আমি 3 দিন আগে জনাব অমিত শাহ আবারও তাদের সেই হিন্দু কার্ড ব্যবহার করার চেষ্টা করছেন। বাংলাদেশে কেন হিন্দু সংখ্যা কমছে, আহমেদাবাদে বলছেন কেন কমছে, এরা কি ধর্মান্তরিত হয়েছে? অনেক কেউ গেছেন এবং কেউ ধর্মান্তরিত হয়েছেন বলে বলছেন, অথচ আমরা এই দেশে বসবাস করে আমরা কিন্তু জানি ব্যাপারটা কি। যোগী আদিত্যনাথ, তাদের অন্যতম পোস্টার বয় বিজেপির, তিনি খুব স্পষ্টভাবে বলছেন বাংলাদেশে 1.5 কোটি, এই একই সময়ে 1.5 কোটি হিন্দু তাদের অস্তিত্বের জন্য কাঁদছে। স্বয়ং প্রধানমন্ত্রী যে কবার টুইট করেছেন, প্রথম আমাদের ডক্টর ইউনূস শপথ নেওয়ার পর টুইট, ওখানে সেই হিন্দু সিকিউরিটি। এরপর যখন কথা হলো ফোনে, তার দিক থেকে যে টুইট, সেখানেও বলা হচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টা তাকে এই ব্যাপারে অ্যাসিওরেন্স দিয়েছে। মানে আমরা খেয়াল করছি প্লটটা। এবং আজও এখন পর্যন্ত ভারতের মিডিয়া, মূলত বিশেষ করে তাদের সাপোর্টেড যে মিডিয়া, আমাদেরকে এখনও পর্যন্ত যে খুব ভালোভাবে অভিনন্দন জানিয়েছে তা না। আমি তো ভুলতেই পারবো না একটা জিনিস, এগুলো আমাদের ইতিহাসের অংশ। আমাদের এই সরকার গঠন হওয়ার পর, শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর, উনি পালিয়ে গেছেন, জয়শঙ্কর সংসদে তাদের লোকসভায় যে স্টেটমেন্ট দিয়েছে, আপনার কাছে পড়লে মনে হবে এটা আওয়ামী লীগ লিখে দিয়েছে, একদম হুবহু সেই ভাষা। জনাব মোদী কি বাংলাদেশে এই যে এত প্রাণের ক্ষয়ক্ষতি হলো, সেটার জন্য দুঃখ প্রকাশ করতে পারতেন না ইন জেনারেল? বা 5 তারিখের পর যেসব আক্রমণ হয়েছে,
হত্যা হয়েছে, এর মধ্যে শুধু হিন্দু না, কিছু হিন্দু আক্রমণের শিকার হয়েছেন। হত্যা কয়জন হয়েছে? এখন পর্যন্ত 2 জন বা 3 জনের সংখ্যা দেখা গেছে। আমি এমনি একটা হিসাব দেখাই, 800-র মতো এখন পর্যন্ত 800 একটু বেশি, গতকাল একটা ডেটা আমাদের সামনে এসছে ডকুমেন্টেড। এই দেশের 9% হিন্দু মানুষ যদি হয়, ইন জেনারেল, আমি একটা গ্রস হিসাব বলছি, 70 জন 75 জন হিন্দু রেশিও অনুযায়ী হত্যাকাণ্ডের শিকার হওয়ার কথা বিভিন্ন ফর্মে। এটা সরকারি পাল্টা মিলে হয়েছে কি হয়নি, ঠিক আছে। 5 তারিখের পর যেখানে যেখানে হামলা হয়েছে, জেনারেলি আমরা তো আওয়ামী লীগের, মুসলিম আওয়ামী লীগের বাড়িতে হামলাও সমর্থন করি না, তাদের উপরে শারীরিক আক্রমণ সমর্থন করি না, জেনারেলি কন্ডেম করতে পারতেন, কিন্তু করছেন না। তারা তাদের সেই অভ্যন্তরীণ যে বিজেপির রাজনীতি, সেটা আমাদের এখানে নিয়ে আসছেন। ফলে এই কনটেক্সটে দাঁড়িয়ে আমরা যদি এই পানি ছাড়াকে দেখতে চাই, সাথে আমি আরেকটা জিনিস যোগ করি, 4-5 দিন হয়ে গেছে, আমরা অনেকে হয়তো অনেক ঘটনার মাঝে ভুলে গেছি। ভারত সরকার বাংলাদেশের যে গোড্ডা পাওয়ার প্ল্যান্ট আছে আদানির, তার চুক্তির ধারা পরিবর্তন করে একটা নতুন ধারা যুক্ত করেছে যে গোড্ডা পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎ আদানি চাইলে ভারতেও বিক্রি করতে পারবে। সো আপনি যদি মেলান, একটা পথ তৈরি করার চেষ্টা হচ্ছে যে আমাদেরকে ভবিষ্যতে বিদ্যুৎ এখানে না পাঠিয়ে ভারতে বিক্রি করবে। এবং তাও যদি যোগ করি, আমরা কিছু কমোডিটির জন্য ভারতের উপরে একটু ডিপেন্ডেন্ট আছি, পেঁয়াজ সহ কয়েকটা জিনিস, হুনোজ আসতে পারে। সো সব কনটেক্সট যদি আমরা একত্র করি, ভারতের আচরণের কারণে আমাদের এটা মনে হওয়া অযৌক্তিক না, যা ঘটছে সেটা ঠিক হচ্ছে না, তাদের ইচ্ছাকৃত ব্যাপার আছে। অন্তত এটুকু তো ইচ্ছাকৃত আছেই, ভারত আমাদেরকে ইনফর্ম করতে পারতো যে আমি এটা করতেই হচ্ছে আমার টেকনিক্যাল কারণে, নাহলে আমার ড্যাম সিকিউর থাকবে না, এই পানি ছাড়তে হবে, আমি এর মধ্যে ছাড়বো, আপনারা আপনাদের প্রস্তুতি নিতে পারবেন। আমাদের এই রকম অনেক কিছু, যেমন ধরুন আমরা অনেক ছবি দেখছিলাম, মানুষ তার ঘরের জিনিসপত্র একটা ফ্রিজ তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এটা ভিজে গেছে, একটা গরিব মানুষ, গ্রামের মানুষ কষ্ট করে একটা ফ্রিজ কিনেছে, আপনি আগে জানলে হয়তো এগুলো সিকিউর করতে পারতেন। এরকম ঘরে ঘরে স্টোরি আছে। সো আপনি মানুষের জীবনে সংকট তো তৈরি হলো, লিস্ট হচ্ছে আমাকে তথ্যটা না দেওয়ার কারণে। এটা হচ্ছে লেটেস্ট। আর তার আগে থেকে তো আমরা গণমাধ্যম, ভারতীয় গণমাধ্যমে যেই প্রচারণা ওটা থামেইনি, ওটা চলছে ক্রমাগত। এবং বাংলাদেশের একজন অভিনেত্রী সাক্ষাৎকার দিচ্ছেন, মানে একটা তথ্য দেই, ওই অভিনেত্রী বলছেন ঢাকা শহরে নাকি 5-10% বাড়ি পাহারা দিয়ে রক্ষা করতে পেরেছে লোকজন, বাকি সব বাড়িতে ডাকাতি হয়েছে। এই তথ্য উনি দিচ্ছেন বাংলাদেশে বসে, এবং ওই চ্যানেল প্রকাশ করে তারা এগুলো বলছে। আবার হিন্দু জোটের যে গোবিন্দ আছেন, উনিও কিন্তু আবার তথ্য দিচ্ছেন যে মুসলমান যারা কিংবা মাদ্রাসার ছাত্র তারা শুধু না, এবং উনি এটাও বলেছেন যে এই হিন্দুদের উপরে ভিত্তি করে, হিন্দু সম্প্রদায়ের উপর ভিত্তি করে আওয়ামী লীগ পার পেতে চাইছে, এবং আক্রমণের কারণ যেটা, হ্যাঁ হিন্দু মানুষদের মধ্যেও তো আওয়ামী লীগ করেন আছে, এবং ডেন্সিটি আসলে বেশিও, পার্সেন্টেজ অনুযায়ী 9% আওয়ামী লীগ নেতা কিন্তু হিন্দু সম্প্রদায়ের না, এটা আরও বেশি হবে, কারণ ওই সম্প্রদায়ের মানুষের আওয়ামী লীগের প্রতি আনুগত্যটা বেশি। সো এসব ইস্যু আছে, কিন্তু তারপরে ওইভাবে এই ফ্রেম করার চেষ্টা, একটার পর একটা চ্যানেলকে আমরা দেখছি, সব কনটেক্সট মেলালে আমাদের মনে হতেই পারে। আরেকটা জিনিস যোগ করা জরুরি, ডক্টর ইউনূস এসে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কটা যে জায়গায় থাকা উচিত, উনি সেই জায়গায় নিয়ে যাবেন, আমি ওনার কথা এবং কমিটমেন্ট দেখে ক্লিয়ারলি বুঝতে পারছি। উনি বাংলাদেশে আসার আগে ফ্রান্সে বসে 5-6টা চ্যানেলের সাথে কথা বলেছেন, যে কেউ দেখতে পারেন। উনি বাংলাদেশ যে একটা আত্মমর্যাদাশীল জাতি, একটা রাষ্ট্র, সেটা উনি করবেন। এটাই ভারতের পছন্দ প্রাথমিকভাবে। ভারত চায় আমাদের একটা স্লেভ, শেখ হাসিনা স্লেভের মতো ছিলেন। সো ওঠায় যখন হবে তারা চেষ্টা হয়তো করবে, কিন্তু আমি বিশ্বাস করি আমরা যদি এই জায়গায় স্টিক করতে পারি, ভারতকে ঠিক হতে হবে। জি, আমরা আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে যাব। যে বিষয়টি আমরা আলাপ করছিলাম, এই যে ষড়যন্ত্রর কথা বলা হচ্ছে, সার্বিকভাবে বিষয়গুলো আপনার বক্তব্য শুনুন। না, ষড়যন্ত্র থিওরি হচ্ছে এখন বিশ্বের সবচেয়ে পপুলার থিওরি। মানে আপনি যে কোনো কিছুর মধ্যে ষড়যন্ত্র খুঁজে পেতে পারেন, এবং ষড়যন্ত্র থিওরি বললে খুব পপুলারলি খেয়ে ফেলে মানুষ আর কি, আপনাদের ভাষায় যে ভাইরাল হয়ে যায়, খেয়ে ফেলে। তো ষড়যন্ত্র থিওরি বললে কি বিষয়টা হালকা হয়ে যায়? না, হালকা হয় না, ষড়যন্ত্র থিওরি একটা আছে, সব নিয়ে সব কিছুর পিছনে আপনি একটা ষড়যন্ত্র খুঁজতে পারেন। তো যাই, তো পুরোটাই বললো যে কেন আমি বিশ্বাস করতে যাচ্ছি, মানে ধারাবাহিকভাবে দেখেন, বাংলাদেশে যেমন আমরা ভারত কার্ড ব্যবহার করি রাজনীতিতে, ভারত বিরোধিতার একটা কার্ড সবসময় আমরা ব্যবহার করি, আর ভারতে ওরা হলো হিন্দু কার্ড ব্যবহার করে, যে যারা ক্ষমতায় আছে। তো এই যে আমাদের এই কার্ডের খেলাটা, ভাষা খেলা বা কার্ড খেলা যেটা আছে, সেখান থেকে বেরিয়ে উন্মুক্ত মন নিয়ে আসলে আলাপ আলোচনা করতে হবে। হি ইজ রাইট যে ভারত আমাদেরকে অ্যাটলিস্ট ইনফর্ম করতে পারতো, ইনফর্ম করা উচিত। এটা ইন্টারন্যাশনাল যে মানে রেগুলেশনস আছে, এটাতে এই ইনফরমেশন করাটা জরুরি।
তার আগে বুঝতে হবে যে আমাদের একটা সরকার ছিল, সেই সরকারের সাথে ভারতের এত সম্পর্ক, যেটাকে জাহিদ বললেন যে একেবারে দাসের মতো সম্পর্ক, সেই সম্পর্কের কারণে আপনি আমাদের যে পানি সম্পদ নিয়ে যারা কাজ করে বা আমাদের বন্যা নিয়ে যারা কাজ করে তারা এবং আমাদের ভারতে যারা এইসব নিয়ে কাজ করে তাদের মধ্যে যোগাযোগটা কোথায় আছে? মানে যোগাযোগ যদি ঠিক মতো না থাকে তাহলে তো আপনি কোনো তথ্য আদান প্রদান হবে না, আদান প্রদানের কোনো সুযোগ নেই, এবং আদান প্রদানের কোনো সুযোগও তো আমরা রাখি নেই। এই যে একটা সম্পর্ক হয় না যে আমাদের সাথে তাদের সম্পর্ক ভালো এবং আমাদের যে পাওনা আছে সেটা নিয়ে আলোচনা হবে, আমরা ভালোভাবে নেগোশিয়েট করব এবং একেবারে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক, আমাদের কোনো নতজন পররাষ্ট্রনীতি থাকবে না। তো এটার তো অনেক এরিয়া আছে যেখানে কাজ করতে হবে, যেরকম সীমান্তে কাজ করতে হবে, পানি সম্পদ নিয়ে কাজ করতে হবে, ব্যবসা বাণিজ্য নিয়ে কাজ করতে হবে, কিন্তু কোথাও আমরা এটার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বা আমাদের নেগোসিয়েশন অ্যাডভান্টেজটা আমরা রাখি নেই এবং যোগাযোগটা খুব ক্ষীণ। এই কারণে যেটা আশা করা যায়, হ্যাঁ এরকম একটা ওদের পানি সম্পদ মন্ত্রণালয় থেকে বলতে পারতো যে ইয়েস আমাদের এখানে বন্যা হচ্ছে বা আমরা বাঁধটাকে রক্ষা করতে পারবো না, আমাদের পানি ছাড়তে হবে। তো এই যে কমিউনিকেশনগুলো হয়, পৃথিবীর অনেক ইন্টারন্যাশনাল কমিউনিকেশন হয় এবং এটার একটা ফর্মাল সিস্টেম আছে। আমার মনে হয় ভারতের সাথে আমাদের এরকম কোনো ফর্মাল সিস্টেম নাই। সেখানে নাই, মানে বিগত সরকারের সময় আমরা শুনেছি যে অন্য যে কোনো সময়ের চেয়ে ভারতের সাথে সম্পর্ক অন্য উচ্চতায়, অনন্য উচ্চতায়। ওই বিগত সরকার কি একেবারে ক্ষীণ না, বিগত সরকার কি অন্য মাত্রায় কি নিয়ে গেছে ওটা নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই, ওটা নিয়ে অন্য ধরনের আলোচনা করতে হবে। তাহলে এই অন্য অন্য উচ্চতা, অন্য মাত্রায়, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক, আরও এই নানান কথাবার্তা আছে, পলিটিক্যাল রিটোরিক্স, এগুলো যখন বলে এবং মন্ত্রীরা কেন এইসব বলে এটা আমার বুঝতে খুব কষ্ট হয়। মানে অনেক মন্ত্রী, অনেক রাজনীতিবিদ এমন এমন কথাবার্তা বলেন যে তখন মনে হয় যে আমাদের রাজনৈতিক কালচারটা কি ছিল, কি আছে। তো সেই জন্য আমার মনে হয় যে ইয়েস, এটাও সত্য যে ভারতের কয়েকটি মিডিয়া, বিশেষ করে রিপাবলিকান টিভি এবং ভারতের কয়েকটি সংবাদপত্র নানান ধরনের গুজব সৃষ্টি করেছে এবং অনেক সংবাদ, কিন্তু ভারতের আদার মিডিয়াস সেখানে কিন্তু এটা চেঞ্জ আছে। তো আমরা যখন কথা বলবো তখন তো দুইটাই বলতে হবে। ওই যে আপনি যেমন বললেন যে গোবিন্দ, যে একজন হিন্দু সম্প্রদায়ের নেতা, তিনি কিন্তু আলাদা কথা বলছেন, আরেকজন অন্য কথা বলছেন। তো এইটা হলো কি, বয়ান তৈরি করা হলো বাঙালি জাতির একটা অভ্যাস, ভারতের এই উপমহাদেশের অভ্যাস। আমরা আমাদের নিজস্ব বয়ান তৈরি করব, নিজের বয়ান, আমার যা ভালো লাগে, আমি যেটা পছন্দ করি, আমি যেভাবে দেখতে চাই সেরকম একটা বয়ান তৈরি করব। তো এই বয়ান তৈরি করা থেকে আসলে বেরিয়ে আসতে হবে। কেননা এখনকার যে সরকার, 54 বছরের কথা যদি বলি, 54 বছরে এমন কোনো সরকার আসে নেই যে সরকার তার দলীয় চিন্তা চেতনা বা বয়ান তৈরির চিন্তা চেতনা থেকে বের হয়ে গেছিলো। এখন যে ছাত্র জনতার একটা গণ অভ্যুত্থান হয়েছে, বিভিন্ন সময় ক্যাটাগরি গভর্নমেন্ট যেগুলো এসেছিল ওগুলো তো সংবিধানে ছিল 90 দিনের জন্য আসছে বা আরও একটু বেশি দিনের জন্য আসছে। তাদের একটা লিমিটেড ছিল যে তারা আসবেন, তারা একটা নির্বাচন করবেন, কিছু চেঞ্জ, যে কসমেটিক চেঞ্জ, ডিসি এখানে আছে, কিছু উইথড্র করো, কিছু ইউনো চেঞ্জ করো, এখান থেকে ওখানে পুলিশে কিছু চেঞ্জ করো, বাট একটা মেসেজ পাঠানো যে ভাই ইলেকশনটা ঠিকমতো করতে হবে। তো ওটা সম্ভব ছিল। বাট এখনকার সরকার তো ওই তত্ত্বাবধায়ক সরকার না, এবং এখনকার সরকার কিন্তু সংবিধানের কোনো অনুচ্ছেদ দিয়ে গঠিত হয়নি, এটা ক্লিয়ার কাট। তাহলে এখনকার সংবিধানের আইনগত ভিত্তি কি? এই সরকারের আইনগত ভিত্তি ছাত্র গণ অভ্যুত্থান, মানে ভোটের মাধ্যমেও সরকার হয়, মানুষের আকাঙ্ক্ষারও একটা সরকার হয়। এটা হলো জনমানুষের আকাঙ্ক্ষার সরকার, আকাঙ্ক্ষার প্রতিফলন। এখানে আমাদের রাষ্ট্রপতি একটা ভালো কাজ করছেন যে আর্টিকেল 106 এর আন্ডারে তিনি একটা 206 বা 106 ওটার আন্ডারে উনি একটা রেফারেন্স করেছিলেন এবং সুপ্রিম কোর্ট এই রেফারেন্সে বলেছে যে এই সরকার শপথ নিতে পারে। তো ওখানে আমাদের একটা লিগ্যাল ব্যাকিং আছে। তো ওই লিগ্যাল ব্যাকিংয়ের চেয়ে সবচেয়ে বড় কথা এই সরকারের জনসমর্থন আছে। তো এই সরকার এই সব বিষয় নিয়ে পরিষ্কার আলাপ আলোচনা করবে। ভারতের সাথে আমার সম্পর্ক, ইনুস সাহেব যেটা বলেছিলেন আসার আগে, যে আমাদের এখানে যদি কোনো ধরনের অসুবিধার সৃষ্টি হয়, মানে আমি যদি সরল বাংলায় বলি সবার বোঝার জন্য, তাহলে তোমার 7 সিস্টারও অসুবিধার সৃষ্টি হতে পারে, এই অঞ্চলেই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে। দ্যাট ইজ এ গুড স্টেটমেন্ট, বোল্ড স্টেটমেন্ট। বাট তখন ইনুস সাহেব শপথ নেন নেই, এখন কিন্তু শপথ নিয়েছেন। হ্যাঁ, শপথ নেওয়ার পরে আপনি অনেক কথা বলতে পারবেন না। যেমন আমি হঠাৎ করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, এখন উনি নাই, বলেছিলেন আমরা পিঠ দেখাবো না।
মানে এইসব কথা, মানে এই জন্য আমাদের বলতে হবে যে আমাদের অনেক কথার মধ্যে একটা ডিপ্লোম্যাটিক সম্পর্কের ব্যাপার আছে। আমরা কি বলবো, কিভাবে আচরণটা করব, তারা অনেক কথা বলতে পারে, বাট আমরা তো একটা রাষ্ট্র, এবং আমরা যদি আমাদের চিন্তা করি যে আমরা একটা রাষ্ট্র এবং আমাদের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হবে এবং আমাদেরকে আমাদের কথাগুলো বলতে হবে, সো সেই ক্ষেত্রে আমাদের কথাবার্তাগুলো ওইভাবে বলতে হবে যাতে করে রাষ্ট্রের সাথে রাষ্ট্র, জনগণের সাথে জনগণের সম্পর্কটা নষ্ট হয় না। ওখানে ধরেন মোদি সাহেবের কথা যদি বলেন যে হ্যাঁ ওনার কবি বা অমিত শাহ ওনারা অনেক কথা বলেন, আবার দিদি তো অন্য ধরনের কথা বলেন, মানে মমতা যখন এখানে আন্দোলন হচ্ছিল তখন তুমি বলছেন যে যদি এরকম অবস্থা হয় আমার বর্ডার আমি খুলে দেবো, তাই না, খুবই সেনসিটিভ কথা বলছে। তো ভারতেও কিন্তু অনেক ধরনের রাজনীতি আছে এবং অনেক কথা বলে, এবং ভারতে কিন্তু মানে তারা ক্ষমতা নাই কিন্তু প্রোগ্রেসিভ রাজনীতি কিন্তু অনেক শক্তিশালী, এবং লাস্ট ইলেকশনের মধ্যে দিয়ে ভারতে প্রোগ্রেসিভ রাজনীতি কিন্তু একটা শক্তি অর্জন করেছে। সো আমাদেরকে ওই সব বিষয় বিবেচনা করেই সম্পর্কটা চিন্তা করতে হবে। সেই জন্য আমি খুব ষড়যন্ত্র এটাতে আমি যাই না কেন, যে আপনি যেটা দিচ্ছেন যে অপশক্তির ষড়যন্ত্র, আসলে অপশক্তির ষড়যন্ত্র থাকবেই, যদি আমি নাও বলি তারপরে অপশক্তি থাকবে, ষড়যন্ত্র থাকবে, আমাদেরকে এগুলো ওভারকাম এর মাধ্যমে তো আমরা বের করবো যে কোথায় কোথায় ষড়যন্ত্র আছে, বের করে আমরা ওভারকাম করব। দুঃখিত। জনাব শফিকুল আলম, আপনার বক্তব্য শুনবো এ পর্যায়ে। না, আমাদের আপনি দেখেছেন যে উনি সোর্ন ইন করলেন 8ই অগাস্ট, তারপরে উনি নরেন্দ্র মোদীর সাথে উনি ফোন আলাপ হয়েছে ওনার। উনি কিন্তু একটা সুস্পষ্ট মেসেজ ছিল যে কয়টা বিষয়ে। প্রথম কথা হচ্ছে যে মাইনরিটির যেই রিপ্রেশনের কথা বলা হচ্ছে বা যে রিপোর্টগুলো আসছে, এই রিপোর্টগুলো ভাস্টলি এক্সাজারেটেড ইন এ সেন্স। আপনি যদি দেখেন যে ওয়েস্টার্ন প্রেস, বিবিসি বলেন বা অনেকগুলো প্রেস, তারা কিন্তু ডিবাঙ্ক করছে যে কতগুলো জিনিস, যেই ধরনের রিপোর্টগুলো আসছে, রিপোর্টগুলো আসলে কতটুক সত্যের উপরে ভিত্তি করে। যেটা হয় যে আমরা ইদানিং দেখি যে যেহেতু সোশ্যাল মিডিয়া প্রচুর হয়েছে, যখনই কোনো মানে একটু সিচুয়েশন একটু ভোলাটাইল হয় তখন প্রচুর ভিডিও বের হয়ে যায়, তো ওইটার উপরে বেস করে অনেকে অনেক কথা বলেন। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে এটাকে আপনি ডিল করবেন কিভাবে। হ্যাঁ, ডিল করার তো অনেকগুলো ওয়ে আছে। তো উনি যেটা দিলেন এটা কিন্তু ইউনিক একটা স্ট্র্যাটেজি। উনি বললেন যে না, প্রত্যেকটা এম্বাসিকে আমরা পাঠিয়েছি, ইমিডিয়েটলি আমরা মেসেজ পাঠিয়েছি, যে সাংবাদিক আসতে চায় সবাইকে আসতে দেন, সবাই আসুক, এসে এইখানে তারা রিপোর্ট করুক। পারলে যে সমস্ত স্পটের কথা বলা হয়েছে যে ওই জায়গায় এই ধরনের কোনো একটা কেস হয়েছে, আপনারা যান, আমরা আপনার সাথে কোনো লোকও দিব না, আপনি যান, যে লোকটা রিপ্রেশনের শিকার হয়েছে তার সাথে কথা বলেন, যে রিপোর্টটা আসছে সেটা আপনি যাচাই করেন কতটা এটা সত্য বা কতটা এটা মিথ্যা, আপনি যাচাই করেন। আপনার তো আপনি তো একটা ক্রেডিবিলিটি আছে, আপনি আপনার ক্রেডিবিলিটি দেখে, এবং এটা বিলিভ মি ইট ওয়ার্কড। আপনি ইদানিং দেখেন তেমন একটা আপনি নাই, শুধুমাত্র কিছু ইন্ডিয়ান প্রেস যদি এটা করে, এবং আমি বলবো যে হার্ড রাইট ইন্ডিয়ান প্রেস, এরা ছাড়া আমি তেমন তো দেখছি না। গ্লোবালি আপনি কনসেনসাস হচ্ছে যে হ্যাঁ, আপনার একটা জিনিস দেখতে হবে যে বিটুইন 5th of August অ্যান্ড 8th of August কোনো গভর্নমেন্ট ছিল না, এটা আপনার দেখতে হবে। এবং এই সময় অন্যান্য সময় যেটা হয় কেয়ারটেকার গভর্নমেন্ট বা অন্যান্য সময়, সেটা হচ্ছে পুলিশের থানাগুলো পুলিশ কিন্তু থাকে, এবার তো পুলিশও নাই। না, আরেকটি ব্যাপার কি, ফলে যেই ধরনের আসছে, আমি তো মনে করি যে মানে প্রফেসর ইউনূসের যে স্ট্র্যাটেজি, আসেন দেখেন, আপনি নিজে যাচাই করেন। তো ফলে হয় কি, যদি আপনি ওপেন একটা থাকে এবং আপনি যদি কোনো ধরনের ইনফরমেশনে কার্ভ না করেন, তাহলে হয় কি, কোনো ধরনের মানে আপনি বানোয়াট কোনো নিউজ তখন আর ভিত্তি থাকে না। যে কোনো নিউজই আপনি আসেন না, দেখেন, লেটস সি, গো টু দ্য প্লেসেস। যাদের ক্ষেত্রে হয়েছে সেটিও তো, যেটি ডক্টর জাহিদ বলছিলেন যে আওয়ামী সমর্থক হিসেবে, সেটি তো সংখ্যালঘু হিসেবে যে তার উপর কোনো প্রকার বিষয়টা, এটা তো একটা কেস আছে যে একটা আমি আপনাকে অ্যাটাক করছি, এটা কি আপনার ফেইথের কারণে নাকি আপনার পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের কারণে, এটা কিন্তু একটা বড় ইস্যু, ঠিক না? এটা আপনি গোবিন্দচন্দ্র প্রামাণিকের কথা থেকেই আপনি দেখবেন, উনি কিন্তু একটা অথেন্টিক লিডার, রাইট? হ্যাঁ, ওনার খুবই আউটস্পোকেন একটা লিডার। ইভেন আপনি যদি ইয়াং কিছু হিন্দুদের সাথে কথা বলেন তারপরেও কিছু অনভিপ্রেত ঘটনা ঘটেছে, আমরা সেটা কন্ডেম করি,
এবং সেগুলো পুলিশ যথাবিহিত আমার মনে হয় ইনভেস্টিগেট করবে। তো এটা আমরা সবাই একটা আইনের শাসন চাই এবং বাংলাদেশের সমস্ত জনগোষ্ঠীর আমরা প্রোটেকশন কিন্তু আমাদের ইয়েতেই আছে, সংবিধানেই আছে। তো সেটা আমরা চূড়ান্তভাবে আপহোল্ড করতে চাই। একটা রুল অফ ল থাকুক, আপহোল্ড থাকুক, যে কোনো অ্যাটাক, যে সেটা মাইনরিটি হোক মেজরিটি হোক, যাকেই এটার জন্য জাস্টিস হয়, এটার জন্য জাস্টিস ন্যায় বিচারটা পায়। এটা হচ্ছে একটা মানে সোসাইটি। আর ওনার একটা বড় কথা হচ্ছে যে এই গভর্নমেন্টের কর্নারস্টোন হবে হচ্ছে হিউম্যান রাইটস। জি, আমি আসবো আবারও। ডক্টর জাহিদুর রহমান, যে বিষয়টি আমরা আলাপ করছিলাম, যদি শফিকুল আলমের শেষ কথা দিয়েই বলি যে রুল অফ ল বা জাস্টিস দীর্ঘদিন থেকে যেগুলোর অভাব অনুভূত হয়ে আসছিল, সেই জায়গায় তো সংস্কারের ব্যাপারটি ঘুরে ফিরেই আসছে এবং সংস্কার প্রশ্ন যখন আসছে তখনই বিভিন্ন জায়গায় যে রদবদল, এই রদবদলগুলোকে আপনি কিভাবে দেখেন? এবং দীর্ঘদিনের যে অবস্থা বলা হচ্ছে সে যে বিভিন্ন টায়ারে যখন থাকে তখন রদবদলগুলো যেভাবে হচ্ছে তাতে করে কি সহসাই তার থেকে মানে যে কার্যকরী ফলাফল পাওয়ার কথা সেটি কাঙ্ক্ষিত ফলাফল সেইভাবে পাওয়া যাবে বা যাচ্ছে? কিভাবে দেখছেন রদবদল? মানে এই সরকার বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরের জাস্ট ইমিডিয়েট পরের সরকারটার যে ধরনের চ্যালেঞ্জ ছিল, একটা দেশ যেখানে আপনার অলমোস্ট কোনো স্ট্রাকচার নাই, সেখানে সেই সরকারটা দায়িত্ব নিয়েছিল। এরপর মাঝে আর কোথাও কখনো আবু আলম আছেন, উনি দীর্ঘদিন মানে একেবারে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত কাজ করেছেন, বিভিন্ন সময়ে কাজ করেছেন। মানে আমরা আলোচনা করছি না, এরশাদ পতনের পরও তো পুলিশ পালিয়ে যায় নাই। এই প্রথম একটা সরকার এসে দেখলো পুলিশ বলে কিছু নাই। এবং একটা কথা আমি একটু যোগ করতে চাই, আমি আবারও বলছি, একটা ঘটনাও আমরা কোনোভাবে নেই না, কিন্তু ইভেন সরকার গঠনের পরও তো কয়েকদিন সেই অর্থে পুলিশ ছিল না। বাংলাদেশে কি খুব ভয়ঙ্কর কোনো ম্যাসিভ ম্যাসাকার কিছু হয়েছে? আমেরিকাতে মাঝে মাঝে দু একটা সিটিতে ব্ল্যাকআউট, আমরা হারিকেন ক্যাটরিনার বিখ্যাত ক্যালিফোর্নিয়ার ব্ল্যাকআউটের কথা জানি, কি পরিমাণ ডাকাতি রেপ ওই সময় হয়েছিল একটা স্টেটের ব্ল্যাকআউটে। বাংলাদেশে অলমোস্ট কিছু ছিল না, কিন্তু তারপরও এই সরকারটা আসার পর দেখে পুলিশ নাই। পুলিশ নাই মানে আমি বুঝি যে স্টেট নাই, স্টেটের ক্লিয়ার পরে প্রতি মুহূর্তের এক্সিস্টেন্স একটা জনগণ দেখে আসলে মূলত পুলিশকে দিয়ে। সো সেই সরকারটা আসলো, এখন আবার কি যারা আসতে শুরু করলো যে পরিমাণ মানে পলিটিসাইজ শব্দটা ব্যবহার করে, আমি পলিটিসাইজ শব্দটা ব্যবহার করি না, কারণ হচ্ছে আওয়ামী লীগ পলিটিক্স করে না, আওয়ামী লীগ বলে কোনো পলিটিক্যাল পার্টিও ছিল না। তারা বিভিন্ন জায়গায় একরকম দুর্বৃত্তায়ন করেছে, এটা প্রতিটা জায়গাতে আসলে হয়েছে। এবং স্বাভাবিকভাবে যে সরকার দুর্বৃত্তকে প্রশ্রয় দেয়, উপরের দিকে উঠতে হলে আপনাকে বড় বড় দুর্বৃত্ত হয়ে উঠতে হবে বিভিন্ন জায়গায়। সো এই চ্যালেঞ্জের জায়গাটা আছে। এখন আপনি কতজনকে করবেন, কিভাবে করবেন? সংস্কারের প্রাথমিক কথাটা আমি মনে করি এটা সংস্কার না, আসলে সংস্কার অন্য ব্যাপার। কিন্তু প্রাথমিকভাবে আপনি যখন ল অ্যান্ড অর্ডার রেস্টোর করতে চান, আপনি মানুষকে ন্যূনতম সার্ভিস পৌঁছে দিতে চান, তখন আপনার এই জায়গাগুলোতে রদবদল করে খুব ভালো কিছু হবে বলে আমার মনে হয় না। আপনাকে খুব দ্রুত এই কাজটা খুব বেশি দেরিও করা যাবে না, খুঁজে বের করতে হবে। অলরেডি আমরা দেখেছি কিছু পুলিশ অফিসার হয়েছে, মিলিটারির কয়েকজন অফিসার আছে, প্রশাসনের কিছু আছে, কিন্তু এটা আরও দ্রুত আরও চেক করে একটা বিরাট অংশকে আসলে চাকরি থেকে মানে অনেককেই যে অবসর দেওয়া হয়েছে বাধ্যতামূলক অবসর দিতে হবে। এবং শুধু ট্রান্সফার করলেই হবে। যেমন ধরুন ডিসি, আমি এভাবে যদি বলি, এই যে সারা দেশে যে বিভিন্ন জায়গায় নানান ঘটনা ঘটলো, রংপুরে ঘটনা ঘটলো, রংপুরের ডিসি এই পুরো ব্যাপারটার সাথে তো ইনভলভ ছিলেন। আমাদের সাহিত্য রংপুরের মানুষ, রংপুরের ঘটনা এটা। তো রংপুরের ডিসিকে তো আপনি অন্য একটা জায়গায় এনে পদায়ন করছেন। তো এই চেঞ্জ করবেন নাকি এদেরকে কি করবেন, এগুলো খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। কারণ আমি এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে তো তার যে আইডিওলজি, তার যে মানসিকতা, এগুলো তো পরিবর্তন হয়ে যাচ্ছে। সবচেয়ে ভালো জানেন যে ডিসির মতো পজিশনগুলোতে আপনার সবচেয়ে বিশ্বস্ত লোক, যাকে দিয়ে আপনি আসলে একটা জেলা নিয়ন্ত্রণ করবেন, সেই মানুষটাকেই পাঠান। তো এই মানুষগুলোকে নিয়ে কি করবেন আপনাকে আসলে চিন্তা করতে হবে। বা বর্তমানে একজন সচিবও কি আছেন যিনি প্রিভিয়াস সরকারের আনুকূল্য মানে অন্যায় আনুকূল্য পাওয়া এবং দেয়া ছাড়া, মানে ভাইয়ারা যে সময় কাজ করেছে আমি সে সময়কার কথা বলছি না, কিছু নিয়ম নীতি, গতকালকে একটা টক শোতে খুব ইন্টারেস্টিংলি আমি শুনছিলাম, ভাইয়ারা একটা কোট করি, এরশাদের সময় নাকি এই যে সুপারসিড করা, সুপার নিউমারি যেসব প্রমোশন, এগুলো এরশাদের সময় ছিল না। আপনি চিন্তা করে দেখেন, এগুলো শুরু হয়েছে পরে পলিটিক্যাল গভর্নমেন্টের সময়। তাই যদি হয়ে থাকে তো পরবর্তীতে সব হতে হতে গত ৫-১০ বছরে এটা যে জায়গায় গেছে,
আপনি তো আসলে শেষ পর্যন্ত ওই মানুষগুলোই বসে আছে, এদেরকে রিশাফল করে আসলে কি হবে আমি জানি না। সুতরাং এদেরকে একটা বিরাট অংশকে আসলে আমাদের এখান থেকে সরিয়ে ফেলতে মানে হবে। তাহলে ওই ষড়যন্ত্রের আশঙ্কা থেকেই যায়। অবশ্যই থেকে যায়, কেন না? তারা কিভাবে এসছেন, কেন এসছেন? পুলিশ পালিয়ে যেতে হলো কেন? পুলিশ পালিয়ে যেতে হলো কেন? পুলিশের থানা ঘেরাও করছে জনগণ, পুলিশের হাতে অ্যাসল্ট রাইফেল আছে জেনেও থানা ঘেরাও করছে। এবং আমাদের 5 তারিখের পর বহু মানুষ কিন্তু থানাও ঘেরাও করতে গিয়ে, পুলিশও তার জীবন বাঁচানোর জন্য গুলি করেছে, করতে গিয়ে সাধারণ মানুষ মরেছে, পরে পুলিশও মারা গেছে। কিন্তু যে মানুষ এত ডেসপারেট কেন হলো? আপনি কি করেছিলেন? পুলিশ বাহিনীকে কোথায় নিয়ে গেছেন? সো এই জায়গাগুলো টাফ। যে ধরনের ওয়েপন তাদেরকে দেয়া শুধু হয়েছে, ওয়েপন দেয়া না, ট্রিগার হ্যাপি, ইচ্ছা হলো গুলি করে দেবেন। আমাদের এখন একটা ভিডিও এসছে না, গুলি করে হাসতে হাসতে যাচ্ছে, একজন একজনের পিঠ চাপড়ে দিচ্ছে, ও একটা টার্গেট, মানে আমরা বলি না পাখির মতো গুলি করেছে। আজকের পৃথিবীতে না পাখিকেও গুলি করে মেরে ফেলা যায় না। আজকে আমরা এমন পৃথিবীতে বাস করি, আপনি মানুষকে গুলি করছেন, আপনি কার্নিশে থাকা একজনকে 6টা গুলি করছেন। সো আপনি কোন জায়গায় তাকে নিয়ে গেছেন? মানুষ কেন, মানে এইগুলির কোনো হিসেব নাই না, হিসেব নেই, আপনি যা তা করছেন। বিচার বিভাগ, সো প্রত্যেকটা জায়গায় আমি মনে করি খুব দ্রুত, না হয় এই সরকারের জন্য এক্সিস্টেন্স নিয়ে প্রশ্ন তৈরি হবে, তাদের নানান রকম চক্রান্ত। এই যে আমি বলেই ফেলি, সেটা হলো ডক্টর ইউনূস যখন ডিপ্লোম্যাটদেরকে ব্রিফ করবেন, ওনার 2 ঘন্টা দেরি হয়েছিল। মানে তথ্য আপা বলে একটা গ্রুপ অফ পিপল চাকরি করেন, তারা তাকে পথ আটকে রেখেছিলেন। এবং আমি যতদূর দেখলাম যে ইভেন এই মিটিংটা হতে পারবে কিনা সেইটাও ঠিক ছিল না। এইরকম নানান রকম গ্রাম পুলিশ, বেতারের লোকজন আসছে, সব কিন্তু এই সময়, এবং এই সময়কার নিয়োগগুলো সবই পলিটিসাইজ নিয়োগ। তারা এখন এই কাজগুলো করার চেষ্টা করছেন, বলার চেষ্টা করছেন। সুতরাং নানা দিক থেকে এই ঝুঁকিগুলো আছে। সে কারণে আমি মনে করি প্রশাসন এবং বিচার বিভাগ খুবই জরুরি। বিচার বিভাগেও আরো বিস্তারিত আলাপ করব। আমরা শুনে আসি আবু আলা মোহাম্মদ শহীদ খান। রদবদলের কথা বলা হচ্ছে, পদায়ন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেলেই কি আসলে যে অবস্থায় যে সংস্কারের কথা বলছি সেটি সম্ভব কিনা, বা কাঙ্ক্ষিত ফল কতটা পাওয়া যাবে? না, সংস্কার তো একটা বড় জিনিস। আপনি সংস্কার করতে হলে তো আপনাকে সময় লাগবে। তো সংস্কার তো আপনি 15 দিনের মধ্যে করতে পারবেন না, তাই না? বা 10 দিনের মধ্যে করতে পারবেন না। আর আবার সংস্কার হবে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, এবং এটার রূপরেখা থাকতে হবে এবং কীভাবে বাস্তবায়ন করবেন। আমি কোনো আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে ঠেলতেছি না, বাট সংস্কার যারা করবেন, আর বিপ্লব হলে তো একটা বিপ্লবী সংস্কার হতো, বাট এটা তো বিপ্লব না, এটা ছাত্র গণ অভ্যুত্থান। সো এইখানে আপনাকে বর্তমান সিস্টেমে, ট্রু যে বর্তমান সিস্টেমে নিয়োগ, পদায়ন, পদোন্নতি, এটার মধ্যে প্রচণ্ড দলবাজি করা হয়েছে বা দলীয়করণ করা হয়েছে, ওই 3 স্তর বিশিষ্ট। এটা তো 2006 সালের দিকেও আমরা এটা শুনেছিলাম। মানে ওই যে উনি যেটা রেফারেন্স দিলেন, আমি এখন আবার বলি যে যে এরশাদ ছিল স্বৈরাচারী, সেই সময় কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটেনি। এত সুপারস্টেশন, এত দলীয়করণ, এবং এর সাথে দলও তো ওরকম শক্তিশালী ছিল না। এবং তখন এরকমভাবে এত পদ সৃষ্টি করে মানুষকে প্রমোশন দেওয়াটা হয়নি। এটা গণতান্ত্রিক সরকার যখন আসছে তখন তারা, মানে এমন উদাহরণও আছে যে যার সাথে একই ব্যাচমেট একজন সচিব হয়েছে, আরেকজন সিনিয়র সহকারী সচিব। আরেকটা জিনিসও আছে, সুপার নিউমারারি, মানে আপনার পদ নাই, আপনি প্রমোশন দিয়ে বসে রেখেছেন। আমরা বলছি না যে আমাদের একটা পেট মোটা প্রশাসন তৈরি হয়েছে। সো এখানে আপনি যে রদবদল হচ্ছে, ইট ইজ এ মাস্ট। কেন যেটা বলছেন যে আসলে নেতৃত্ব পর্যায়ে আমাদের তো এই 14 লক্ষ গণকর্মচারী আছে, সবাই তো একদম সমস্ত সুবিধা পেয়েছে, সবাই দলবাজ হয়েছে এরকম না। যার লাভবান কারা হয়েছে, আপনি যাদের যে সম্পদের পরিমাণ বের হয়, টপ পিপল, হ্যাঁ, এবং নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন, যারা এই যে এখন পুলিশ বললো না কদিন আগে যে আমাদেরকে তো জোর করে মাঠে নামানো হয়েছে, জোর করে গুলি করতে বলা হয়েছে। তো পুলিশ তো একটা কমান্ডে থাকে, যখন তার অফিসার তাকে বলে যে গুলি করো, এবং এটার অনেক পুলিশ সংস্কার হবে, তখন আসলে আলোচনা করতে হবে। কারণ যে একটা পুলিশ বাহিনী, সে যে কাজ করবে এবং তার কাজ করার উপরে যে একটা সিভিল নিয়ন্ত্রণ থাকতে হবে, এটি তো আমরা দেশ থেকে তুলে দিয়েছি। এটা কিন্তু ভারতে এখনও আছে। তো ভারতে এটা থাকার কারণে পুলিশ বাহিনী কিন্তু এরকম ধুম করে বের হয়ে গুলি করতে পারে না। তারপর তাদের কি উইপন দিলেন, ট্যাঙ্ক ছাড়া তো সব উইপন দেওয়া হয়েছে, শুধুমাত্র ট্যাঙ্ক নেই, মানে যুদ্ধ করার মতো এবং সবকিছু নিয়ে তারা প্রস্তুত আছে। এবং আবার নতুন নতুন কিছু, যেমন ছড়রা গুলি, না এগুলো ছড়রা গুলি ছোটখাটো না, মানে বলছি যে এই ধরনের বিষয়গুলো তো AK-47 LMG আছে না। ছড়রা গুলি তো ঠিক আছে, ছড়রা গুলি আপনি একটু দূর থেকে মারলেও তো চলে, তাতে চোখ টোক নষ্ট হবে। মানে আপনি কেন গুলি করবেন, সোজা কথা।
এই যে কলকাতায় বড় একটা আন্দোলন হচ্ছে না, সেটা তো ভিডিও টিডিও আমরা দেখছি, ওখানেও পুলিশ আছে এবং ওদের কাছে কিন্তু খালি লাঠি আছে। লাঠি আছে, মানে লাঠি শুধু লাঠি নিয়ে যায় এমন কোন পুলিশ আমাদের দেশে এখন আর এক্সিস্ট করে না। আমাদের আছে, আমাদের নিরস্ত পুলিশের লাঠি আছে, 17-18 আইটেম বলা যাবে ইয়ে আছে এবং লাঠিও আছে, নিরস্ত পুলিশ আছে, কিন্তু সশস্ত্র পুলিশ, নিরস্ত পুলিশ। তা এখানে আপনি বড় ধরনের সংস্কারে তো অবশ্যই আমাদের যেতে হবে এবং এটার জন্য কিন্তু সরকারকে সময় দিতে হবে। তাড়াহুড়ো করে এইসব সংস্কার করা যাবে না, যেটা আমরা অনেকদিন আগেই বলছি, এখন বলছি না। আমি জাহিদের সাথে একটা ইয়াতে ওনারা একটা সেমিনার করেছিল তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বা এটা নিয়ে, তখন আমি ওখানে পরিষ্কার বলেছিলাম, ভাই আমার দেশে একটা তত্ত্বাবধায়ক সরকার দরকার, যেটা 1000 দিন তাকে কাজ করতে হবে, কেন 101টা কাজ আছে। সো আমি এখন বলছি না, এটা মনে হয় 23 সালের দিকে আপনাদের ইয়াটা সেমিনারটা হয়েছিল, তখনও একই কথা বলেছি। তো এইখানে আপনি এই কাজগুলো করবেন, রদবদল ইজ এ মাস্ট। রদবদল করলে অনেক পরিবর্তন হবে এরকম না, বাট রদবদল করলে যেটা হবে যে নেতৃত্ব পর্যায়ে যারা ছিলেন অপরাধী, যাদেরকে আপনি দুর্বৃত্তও বলতে পারেন, তারা সরে গেলে তখন একটা মেসেজ যাবে। আপনি দেখেন যে এই 14 ফেব্রুয়ারি একটা নির্বাচন হয়েছিল না, যে নির্বাচনে কেউ অংশগ্রহণ করেনি। 15 ফেব্রুয়ারি একটা নির্বাচন হয়েছিল, তারপরে একটা নির্বাচন কিন্তু 2 মাসের মধ্যে হয়েছে এবং খুব বেশি রদবদল হয়নি, ভালো নির্বাচন হয়েছে। মানে যদি নেতা ঠিক থাকে, সরকার যদি ঠিক থাকে, সদিচ্ছা থাকে, তাহলে কিন্তু ডেমোক্রেসি উইল ওয়ার্ক এবং এই লোকগুলোকে কাজে লাগানো সম্ভব। সকলকে বাড়ি পাঠিয়ে দিয়ে তো আমরা হায়ার করতে পারবো না। তো এই জন্য আমাদের উপরের পর্যায়ে যে রদবদল চলছে সেটা চলবে। আমি 2-1টা জায়গায় আমার কিছু বক্তব্য আছে, যেমন ধরেন যে আপনি বিদায় করবেন, এই বিদায় করার সংস্কৃতিটা খুব খারাপ। 25 বছরের চাকরি থেকে বিদায় করবেন, এটা একটা কালো আইন। এখন আমাকে বলতে হবে ভাই আমি এখন বাধ্য হচ্ছি, বাট এটা চলতে পারে না, কারণ এইটাকে সবসময় যে কোনো সরকার ব্যবহার করে। আপনার পছন্দ হলো না, আপনি এখন বাড়ি যান, কোনো কারণ দর্শন ছাড়া। বলা আছে যে আপনার যৌক্তিক হতে হবে, অথবা প্রজাতন্ত্রের স্বার্থে হতে হবে, রাষ্ট্রের স্বার্থে হতে হবে। এখন পর্যন্ত রাষ্ট্রের স্বার্থে এটা সংজ্ঞায়িত আপনি কিভাবে করবেন? এটা তো যে যখন থাকবে তার মতো করে এই যে সরকার এটা করে, সেই জন্য এই যে আইন 54 এটারে বিদায় করতে হবে। আপনি এখন যে পুলিশ যে আমাদের অ্যারেস্টগুলো হচ্ছে এবং যে সমস্ত মামলা দিচ্ছে, মনে হয় না যে একদম পুরানা স্টোরিটাই, একদম পুরানা স্টোরিটাই রিপিট হচ্ছে। এখন পুলিশের একটা অসুবিধা আছে, মানে ওইটা একটু বলা দরকার কেন এই ধরনের মামলা হচ্ছে, মানে জনগণকে বুঝতে। আমি মামলার প্রসঙ্গটি আসবো, কিন্তু রদবদলের প্রসঙ্গে আরেকটি বিষয় এখানে বলা হচ্ছে যে এই যে যখন পদোন্নতিগুলো এখন যখন আমরা দিচ্ছি বা দেয়া হচ্ছে, এই পদোন্নতিতে অনেকে কি এরকমও হচ্ছে কিনা যে ঢালাও পদোন্নতির কারণে নৈতিক স্খলনের কারণেও হয়তো দেখা যাচ্ছে কেউ কেউ পদ অবনত ছিল বা ওএসডি ছিল বা তার কোনো, কিন্তু এখন যেহেতু একটি সময় এসেছে পদোন্নতি, সেও এই দাবি নিয়ে আসছে বা তারও একাধারে হয়ে যাচ্ছে, বিষয়গুলো এরকম কি আছে কিনা? আমরা আসলে একটা খুবই সেন্সিটিভ সময় অতিবাহিত করছি, যেখানে আমাদের প্রধান উপদেষ্টা একটা শিডিউল মিটিং ফরেন আমাদের রিপ্রেজেন্টেটিভদের সাথে, সেই মিটিংয়ে যেতেও তার 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টা দেরি হলো। এবং কী কারণে দেরি হলো, যে তার বাসা ঘেরাও করে রাখছে একদল মানুষ, এবং পুলিশ ফোর্স যে ফেরত আসছে এই প্রায় কত বছর, 164 বছর পর পুলিশ কিন্তু এরকম আক্রমণের শিকার হয়েছে, এর আগে কোনোদিন হয়নি। হ্যাঁ, যে ইভেন ধরেন যে আপনি 16ই ডিসেম্বরের কথা যদি চিন্তা করেন, 16ই ডিসেম্বর বিকালবেলা যে ওসি ওই থানায় ছিল, খালি ফ্ল্যাগটা নামাইছে। আর থানায় কি চেঞ্জ হচ্ছে যে আগে রাজাকাররা ওখানে বসে থাকতো বা স্বাধীনতা বিরোধীরা বসে থাকতো, ওখানে খালি স্বাধীনতা বিরোধীরা পালিয়ে গেছে, ওখানে পুলিশের জায়গায় আছে। সো এই যে দীর্ঘদিনের পুলিশের যে নির্যাতন, নিপীড়ন, দমন, পীড়ন এবং পুলিশের নানান কাণ্ডের কারণে জনগণ একেবারে ছিল, ক্ষেপে ছিল, ক্ষুব্ধতা থেকে এটা হয়েছে। আরেকটা জিনিস ঘটছে যেটা ইম্পর্টেন্ট, কিন্তু যখন সেনাবাহিনী প্রধান বলেই দিছেন যে কেউ কোনো গুলি করা হবে না, দ্যাট ইজ একটা ইম্পর্টেন্ট একটা লাইন, কোনো গুলি করা হবে না। এখন পুলিশ স্টেশনে আমি যাব, আগুন লাগাবো, তাদেরকে মারবো, তাদের অস্ত্র লুট করে নিয়ে যাবো, বাট দি অর্ডার ইজ যে তুমি গুলি করতে পারবে না। তো এগুলো কিন্তু অনেক গ্যাপ হয়ে যায় যখন আপনি একটা রাষ্ট্রর মানে ভিতরে এত বড় অভ্যুত্থান হয়, তখন আমাদের যারা নীতি নির্ধারণী পর্যায়ে একদম টপ লেভেলে আপনি কি মেসেজ থ্রো করতেছেন, সেই মেসেজগুলোর উপর অনেক কিছু নির্ভর করে। অনেক ক্ষুব্ধতাতে তারপরে এই ধরনের মেসেজের ফলেও মনে হচ্ছে যে নো, এখন আমি আমার যে পুলিশ আমার সাথে যেটা করছে, আমি এটা দুষ্টমি করে অনেক জায়গায় বলছি যে একটা রিক্সাওয়ালা চান্স পাইলে কিন্তু পুলিশকে একটা ঢিল মারবে, বিকজ সে প্রতিদিন নিপীড়িত হয়, তাকে পয়সা দিতে হয়, তাহলে তার টায়ার ফুটা করে দিতে দেয়, অথবা তার একটা চট থাপ্পড় দেয় ট্রাফিক। সেই কারণে সে যখনই সুযোগ পাবে তখনই কিন্তু একটা ঢিল মারার চেষ্টা করবে। তো এখন আপনি
এই যেটা বলছিলেন যে এই যে পদোন্নতি হচ্ছে অনেকটা গণপদোন্নতির মতো শোনায়, বাট এরা তো পদোন্নতি বঞ্চিত হয়েছে, তাদের মানে দুঃখ আছে, বেদনা আছে। প্রসেসটা মনে হয় আরেকটু ঠিক করতে পারতাম, বাট ওই যে বললাম সেন্সিটিভ অবস্থা আছে। সচিবালয়ের মধ্যে ছাত্ররা ঢুকে যাচ্ছে, কিছু সংখ্যক ছাত্র ঢুকে গেল এবং তারা বললো আমরা পরীক্ষা বন্ধ না হলে যাবো না। আমরা বাধ্য হলাম পরীক্ষাটা তখনই একটা ঘোষণা দিতে। তো এখন এই সেন্সিটিভ পজিশনে হয়তো কিছু ভুল হতে পারে, যেটা আপনি বললেন, কারো নামে অভিযোগ থাকতে পারে, কারো স্কলের অভিযোগ থাকতে পারে, দুর্নীতির অভিযোগ থাকতে পারে, যেটা চেক করা যাচ্ছে না। বিকজ কিছু মানুষ ঘাড়ের উপর দাঁড়িয়ে থেকে এখনই অর্ডার করতে হবে। এই যে চাপতন্ত্র, মানে হঠাৎ করে কি দাবি দেওয়ার ব্যাপারটি খুব বেশি, এটা এখন গণতন্ত্র থেকে ছিল ভয়তন্ত্র, বাংলাদেশে গণতন্ত্র দেন ভয়তন্ত্র ছিল, এখন একটা চাপতন্ত্রের মধ্যে আমরা কয়েকদিনের জন্য আছি। এটা চাপতন্ত্র, যে কোনো মানুষ যে কোনো জায়গায় একটা চাপ সৃষ্টি করছে, আপনি এবং চাপ করলে আদায়ও হচ্ছে না, কিছু ছাত্র ঢুকে যাচ্ছে, প্রিন্সিপাল এখনই পদত্যাগ করতে হবে। ভাই একটা নিয়ম তো আছে, সরকার আছে, সরকার আমরা গঠন করেছি, আপনি সরকারকে সুযোগ দিবেন না? সরকারের কাছে আপনি অভিযোগ করেন, আপনার অনেক ক্ষোভ দুঃখ বেদনা, অনেক নিপীড়ন নির্যাতন বঞ্চনা থাকতে পারে, আপনি বলেন, বলার পরে লেট এই যে উপদেষ্টা পরিষদ, লেট দি গভর্নমেন্ট ডিসাইড যে আমি এই সমস্যাগুলো কিভাবে সমাধান করব। এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো খুবই অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত, এবং আমরা একটা সেন্সিটিভ সিচুয়েশনের মধ্যে আছি দেখে এটা ঘটছে। বাট এটা কিন্তু বেশি দিন সহ্য করা যাবে না। এখন যদি বলি বেশি দিন সহ্য করা যাবে না, কঠোর হতে হবে, তাহলে একটু অগণতান্ত্রিক শোনায়। মানে এখন তো মনে করেন যে কঠোর হবে, কঠোর হবে না, কঠোর না, আইনের প্রয়োগটা করতে হবে। এনার্কি দেখতে চাই না, কারণ প্রতিদিন যখন তখন মিছিল, এই যে এই সময় বসুন্ধরা 2 দিন ধরে বন্ধ এবং রাস্তাঘাট বন্ধ কেন? উনাদের নাকি বেশি করে টাকা নেয়, উনাদের নাকি সার্ভিস চার্জ বেশি, দীর্ঘদিন থেকে নিয়ে আসছে, তাতে সমস্যা হয়নি। উনারা তো প্রাইভেট কোম্পানি, আমি তো এগ্রি করছি। আমরা যে সময় যদি কেউ কোনো বিল্ডিং এ থাকে, ওই কোম্পানি ওখানে একটা সার্ভিস আছে না, দিতে হবে না। এখন আমরা যেখানে সুযোগ পাচ্ছি, গ্রাম পুলিশ সব, তাদের অনেক বঞ্চনা আছে, তাদের অনেক দুঃখ আছে, কিন্তু তার দাবিটা এখন পেশ করছে না, হয়তো তারা চলে গেছে, আজকে তারা বলছে যে তাদের আন্দোলন প্রত্যাহার করলো। বাট যখন তখন যে কেউ নেমে যাবে এবং চাপ সৃষ্টি করবে, রাস্তাঘাট বন্ধ করে দিবে, এটা কিন্তু একটা নৈরাজ্যের পর্যায়ে। সুতরাং এখানে আমাদের শৃঙ্খলা, যদি একদম মানে আইনি ভাষায় কথা বলি, আমাদেরকে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। আমাদেরকে সেই শৃঙ্খলাটা ফিরিয়ে এনে যে সংস্কারের জন্য দরকার যে কাজটার, এগুলো তো গভর্নমেন্টের কোনো ইম্পর্টেন্ট কাজ না। আপনি গ্রাম পুলিশ, আপনার এই বঞ্চনা আছে, এটা একটু টাইম লাগবে, 6 মাস লাগতে পারে। বা আপনার কোনো ডিমান্ড আছে, এই যে কিছু আউটসোর্সিং আছে না, কেন আউটসোর্সিং করা আছে ক্লিয়ার কাট বলতে হবে। আমি জানি না এটা বলার পরে হয়তো আউটসোর্সিং মানুষরা আমাকে দেখলে রাস্তায় ধমক দিতে পারে, বাট আপনি আউটসোর্সিং করছেন কেন? আমাদের যে ওই যে পেট মোটা প্রশাসন বললেন না, আমাদের যে প্রশাসন আছে, আমাদের যে 14 লক্ষ গণকর্মচারী আছে, আমরা রাষ্ট্র এদেরকে পোষার মতো অবস্থায় নাই। আমাদের যে রেভিনিউ বাজেট, সরকারের সাইজ অনেক বড়, তো সো সরকারের সাইজ বড় হওয়ার কারণে, মন্ত্রণালয় না, সরকারের সাইজ বড় হওয়ার কারণে হয়েছে কি যে আপনার পিয়ন, দারোয়ান, তারপর লিফটম্যান, আপনার ড্রাইভার, এইসবে আমরা আউটসোর্সিংয়ে চলে গেছি। আউটসোর্সিংয়ে যাওয়ার কারণে যেটা হয় যে তাকে আমরা একটা ফিক্স পে দিচ্ছি, মেবি তার পেমেন্টটা কম, মেবি। এখানে আউটসোর্সিং কোম্পানিগুলো করে কি যে তাকে আমাদের গভর্নমেন্টের সাথে কন্ট্যাক্ট করে 20,000 টাকা বেতন দিবে, তাহলে 12,000 টাকা বেতন দেয়। তার কিন্তু একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট আছে, সেখানে হাত দিতে হবে। আউটসোর্সিংয়ের সমস্যা ওইখানে, কিন্তু আমি আউটসোর্সিংয়ে লক্ষ লক্ষ কর্মচারীকে এখন গভর্নমেন্টে নিতে পারবো না। এটা ইউনূস সাহেবের পক্ষে কেন, কোনো গভর্নমেন্টের পক্ষে সম্ভব। আমাদের এক্সিস্টিং গভর্নমেন্টের সাইজ ছোট করা উচিত, বরঞ্চ আমাদের এক্সিস্টিং গভর্নমেন্টের সাইজ ছোট করতে হবে হয়তো, এবং এটা নিয়ে আলোচনা করতে হবে। যেমন পেনশন নিয়ে আন্দোলন করছে না ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরা, ফান্ডেড পেনশন তো বাই হবে না, এটা একটা যৌক্তিকভাবে এই পেনশন ব্যবস্থাকে সংস্কার করতে হবে, সেই সংস্কারটা আমাদের করতেই হবে। এখন সংস্কারে হাত দিলে তখন আমরা এগোতে পারবো। সেই জন্য আমার এখন নিবেদন, যারা যা আপনাদের ক্ষোভ বিক্ষোভ আছে, ভাই দয়া করে আপনার ক্ষোভ বিক্ষোভগুলো লিখিত আকারে পেশ করেন, সময় দেন, এবং আপনার মানে এই না যে আপনার 2 বছর 3 বছর লাগবে, আপনাদের নিশ্চয়ই স্বল্পতম সময়ের মধ্যে সরকার এগুলো বিবেচনা করবে। সরকারকে একটু বসতে দেন, থিতু হইতে দেন, কারণ একটা তো মানে একটা মানে ঝড় আসছিল বা একটা সাইক্লোন হয়েছে এদেশে, তারপর থিতু হইতে হবে। তো থিতু হোক, তারপর আপনাদের দাবি দেওয়া নিয়ে করবো। কিন্তু যারা দাবি দেওয়া করছে তারা ভাবছে যে এই উত্তপ্ত অবস্থায় করলেই মোক্ষম সময়। আর ওটা যেটা বলছেন যে সুপারসিডেড যারা হয়েছে, মানে এগুলো খুবই আপনার গ্রামেটিক্যালি করা যায়,
কে সুপারসিডেড, মনে করেন যে কে বঞ্চিত হয়েছেন। বঞ্চিত দুইটা কারণে হয়, একটা হলো পলিটিক্যাল কারণে আপনি কাউকে প্রমোশন দিলেন না, তাকে আইডেন্টিফাই করলেন, তার ডিএনএ টেস্ট করলেন, করে তাকে বললেন যে না এটা তো অন্য দলের লোক, তাকে আমি দিব না, এটা হতে পারে তার সকল যোগ্যতা যদি থাকে। আরেকটা হলো যে শুধুমাত্র পলিটিক্যাল কারণে হয় এরকমও না, কিন্তু আমাদের যে এসএসবি মেম্বাররা আছে তাদের পছন্দ অপছন্দ কাজ করে, একটা অফিসারকে তার পছন্দ না দিল সুপারসিড করে, কেন ওই যে পলিটিক্যাল কারণে আপনি করতে পারেন, ওর সাথে 10টা যদি পলিটিক্যাল কারণে করি আমার পছন্দ না, ওর 2টা নাম আমি একটু ঢুকাই দিতে পারি। তো সেইখানে সুপারসিডেড যারা হয়েছেন পলিটিক্যাল কারণে এবং ব্যক্তিগত পছন্দ অপছন্দের কারণে, তাদেরকে অবশ্যই আইনের মধ্যে সুযোগ আছে, আইনের মধ্য দিয়ে তাদের করেন। এটা চাপ দিলে তো হবে না, এটা টাইম লাগতে পারে, এটা 1 মাস সময় লাগতে পারে। আপনি 15 বছর অপেক্ষা করতে পারছেন, যারা 15 বছর অপেক্ষা করতে পেরেছে তারা 15 দিন অপেক্ষা করবে না, সপ্তাহ অপেক্ষা করবে না, 15 দিনই হয়নি, এখনই আমাকে সব দিয়ে দিতে হবে। এখান থেকে আমি বিনীত অনুরোধ করছি আজকে যে আপনারা একটু সরে আসেন, সরকারকে থিতে হতে দেন, সরকারকে স্থিতিশীলতা আসুক, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা স্বাভাবিক হোক, অনেকটা স্বাভাবিক, 90% বা 95% স্বাভাবিক মনে করতে পারেন। তারপরে যতটুকু আছে সেখানে আমরা কাজ করি, কাজ করার পরে নিশ্চয়ই সমস্ত বঞ্চনার, বৈষম্য বিরোধী আন্দোলন তো সমস্ত বঞ্চনা বৈষম্যের একটা সমাধান হবে, বাট এটা 100% কিন্তু হবে না, সেটাও বলে। আরেকটি বিষয় আপনি একটু ক্লিয়ার করবেন, এই প্রসঙ্গটি নিয়ে বেশ আলাপ হয়, অনেকেই মানে এটি একটা ভুল ধারণাও আছে অনেকের। এখন দীর্ঘদিন থেকে যার হয়তো এই সময়ে অতিরিক্ত সচিব হওয়ার কথা ছিল বা সচিব হওয়ার কথা ছিল, সে দেখা যাচ্ছে সিনিয়র সহকারী সচিব কিংবা উপসচিব এই র্যাঙ্কে আছে। এখন তাকে যদি সেই প্রমোশন দেয়া হয়, আর্থিক লাভালাভের দিকে তো তার খুব বেশি পরিবর্তন হবে না, এটি শুধুমাত্র তার পদোন্নতি হবে। কিন্তু এটি অনেক জায়গায় বোঝা যাচ্ছে যে রাষ্ট্রের অর্থের বোধহয় খুব বেশি ইয়ে হয়ে যাবে, বিষয়টি তো এরকম নয়। না, এটা তো রাষ্ট্রের অর্থ তো যাবেই না, অ্যামাউন্টটা কি আমাদের যে আমাদের যে আইন আছে সেটাতে আপনি কিন্তু আগে আর্থিক সুবিধা দেওয়ার কোনো বিধান ছিল না, বাট আমি কিছু অর্ডারে দেখছি যে এখন আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে। আপনি পদোন্নতি পাবেন, সেই পোস্টে যোগদান করতে পারবেন, এর জন্য আপনি ক্লেম করতে পারবেন না। এটা হলো ফিনান্সিয়াল রুলস। ওই যে বললেন না যে ডামাডোলের মধ্যে অনেক অর্ডার হচ্ছে না, আমার এটাও দিতে হবে, দিয়ে দিচ্ছি, বাট ফিনান্সিয়াল রুলস হচ্ছে যে আপনি পদোন্নতি পাবেন, ওই জায়গায় যাবেন, কিন্তু আপনি ওই আগের ক্লেমগুলো করতে পারবেন না। কেন এই রুলটা, যে আপনি তো ওই পদে চাকরি করেন না রে ভাই, আপনার ডেপুটি সেক্রেটারি হিসেবে তো পদে চাকরিটা করতে হবে বা জয়েন্ট সেক্রেটারি হিসেবে করতে হবে, সেই কারণে আপনার এডিশনাল সেক্রেটারির আপনি স্কেল পাবেন, কিন্তু ওইটা ক্যালকুলেট করা খুব কঠিন, সেই জন্য ওটা হয় না। আর সুপারসেশনকে আমি একদম ক্রিমিনাল অফেন্স বলতে চাই, মানে এখন আমার মনে হচ্ছে যে সুপারসেশন ইজ এ ক্রিমিনাল অফেন্স। কেন ক্রিমিনাল অফেন্স? একটা উদাহরণ দেই ছোট, যে ধরেন একটা জায়গায় আইজিপি আমাদের দেশে তো একজন হয়, এখন ওইখানে গ্রেড 1-এর কিন্তু আরও 8-9টা পদ আছে, কিন্তু আইজিপি যে সুপার স্কেলে যিনি আছেন তিনি একটা পদ। একটা ব্যাচে ধরেন 20 জন পুলিশ অফিসার বা 30 জন আছে যারা ওই ব্যাচের মধ্যে আছেন, তো সেখানে আপনি যদি স্বচ্ছতা ন্যায্যতা নিশ্চিত করে কাউকে প্রমোশন দিতেন, তাহলে ওই ব্যাচের 1 জন বা 2 জন হতে পারে। বাংলাদেশের বয়স তো 54, তো 2 বছর যদি আইজিপির মেয়াদ থাকে, তাহলে বাংলাদেশে আইজিপি হতো ধরেন 54কে যদি ভাগ করি 25 আর ওদিকে 2, 27 জন, 27 থেকে 30 জন আইজিপি হতো। আপনি এখনও বাংলাদেশে 100-150 বেশি আইজিপি আছে এই সুপার সেশনের কারণে, এবং তারা আইজিপি হচ্ছেন। আর তাদের যদি আর্থিক সুবিধা দেন তাহলে কি হবে? আপনি জনগণের করের টাকা তো ভাই এদেরকে সুবিধা দিচ্ছেন, তাহলে আপনি যে সুপার সেশন যারা করছে ওইটা একটা অপরাধ হবে। এইটা মানে অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের একটা নির্দেশনাও জারি করতে পারে যে সুপার সেশন যদি কারো করা হয় তার আর্থিক যে ক্ষতি হবে সেটা তার কাছে আদায় করা হবে। এটা ব্যক্তিগত দায় হওয়া উচিত, কারণ এখন আপনি তো এই কারণে শত শত আইজিপি হবেন, শত শত সেক্রেটারি, হাজার হাজার এডিশনাল সেক্রেটারি, আরও তার বেশি হলো জয়েন্ট সেক্রেটারি। এটা তো কোনো কিছু হতে পারে না, এবং আমার কেন সুপার নিউমারি করে আমরা এগুলো করব? তো অনেক জায়গায় কাজ করার আছে, বাট যারা বঞ্চিত হয়েছেন আমি মনে করি তাদের বেদনা আছে, বঞ্চনা আছে, বঞ্চনার একটা অবসান করতে হবে। আমি আসবো জনাব শফিকুল আলম, যে বিষয়টি আমরা আলাপ করছিলাম যে এই যে সংস্কারের চিন্তা থেকে আমাদের যে রদবদলগুলো আসলে কোন কনসিডারেশন, মানে কোন বিবেচনাটা মাথায় রেখে এই রদবদলগুলো আসলে হয় বা হচ্ছে? না, রদবদল তো উনি তো স্পষ্টভাবে বললেন যে রদবদল কেন দরকার। অবশ্যই এই অ্যাডমিনিস্ট্রেশন চাচ্ছে যে নতুন করে শুরু করতে, আর আগে যারা মানে লেফট ওভার আছেন তাদের নিয়ে তো অনেক কোশ্চেন আছে, ঠিক না? তো এই কোশ্চেনগুলো তো মানে পুরোপুরি অ্যান্সার হয়নি। বাট ওভারঅল উনি যেটা বলছেন যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যেই কাজগুলো হয়েছে, যে নৈরাজ্য তৈরি হয়েছে, আসলে সত্যিকার অর্থে উই নিড অনেস্ট ডিবেট। আমরা কি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন চাই,
কিভাবে ওদের পদোন্নতি হবে এবং কত লোক আমরা চাই, আমরা কি এতগুলো লোক দিয়ে করবো নাকি আর আমরা যে পলিটিসাইজেশন তো একদিনে হয়নি, বছরের পর বছর হয়েছে। আমরা এটার কোথায় এটার এন্ড দেখতে চাই। এবং এক্ষেত্রে আমার মনে হয় যে যারা সিভিল সার্ভে খুব এই যে উনি সিনিয়র সেক্রেটারি ছিলেন, এরা আসলে এই ডিবেটটা করা উচিত। কেননা সত্যিকার অর্থে এই যেই ছেলেটাগুলো ম্যাজিস্ট্রেট ছিল, এই হয়তো ওনার সাথে কাজ করেছে, সে হয়তো এখন সেক্রেটারি, সবার জন্যই তো ওনাদের আছে, মাথা ব্যথা আছে, সবাইকে নিয়েই কি ওনার চিন্তা করতে হবে। মেন যে জিনিসটা হচ্ছে যে এই গভর্নমেন্টের ম্যান্ডেট হচ্ছে একটা ব্রডার রিফর্ম করা প্রত্যেকটা জায়গায়, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, সিকিউরিটি ফোর্সেস বলেন, জুডিশিয়ারি বলেন, মিডিয়াতে বলেন, সব জায়গায় তার একটা ব্রডার ম্যান্ডেট। এবং স্টুডেন্টরা বলছে যে তারা এই মানে বাংলাদেশকে তারা খোল নলচে পাল্টে দিতে চায়। বাংলাদেশের এই রিফর্মগুলো তো আপনি প্রত্যেকটা জায়গায় জায়গায় করবেন। সেই জায়গায় আমার যেটা মনে হয় যে সত্যিকার অর্থে কি আমরা আইসোলেটেড ওয়েতে না কথা বলি, না বলে এই ডিবেটগুলো শুরু করে দেই। আমি কী রকম সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, যাতে এই যে আজকে যারা মানে মানে এই যে দুর্বৃত্তায়নও যাতে না হয়, এবং একটা লোক যেন অনেক বছর পরে এসে দেখলেন যে তাকে ইনসাল্ট করা হচ্ছে, সেটাও যেন স্বীকার না হন, তার জন্য অনারটা থাকে। আমাদের কাজগুলো কিন্তু করে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, এটা মনে রাখতে হবে। আমার যে কাজ, যে রিফর্মের কাজ তারাই করেন, তারা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে দেখিয়ে দেন যে আপনি এইভাবে করবেন। আপনি অত পলিটিশিয়ান একটা উইশ লিস্ট বলতে পারে যে আমি এটা করব, আর কাঠামোগত কাজগুলো কে করেন? সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। তারা দেখান যে কীভাবে স্টেপ বাই স্টেপ আপনার করতে হবে। এবং পুরো আপনি চায়নার কথা চিন্তা করেন, ওদের 2000 বছরের পুরনো সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ছিল, ওদের পুরো স্ট্রাকচারটা ওরা ধরে রাখে। আমরা এরকম একটা ডিউরেবল সিভিল অ্যাডমিনিস্ট্রেশন দেখতে চাই, যেটা সত্যিকার অর্থে উই ফিল প্রাউড অফ। দুর্বৃত্ত হয়েছে, ওকে লেটস ওভার, ওইটাকে গেট ওভার করে আমরা সামনে কীভাবে এটা নিয়ে আসলে সত্যিকার অর্থে আমাদের খুব ভালো ভালো সেক্রেটারি আছেন। সাম অফ দেম ডিড এক্সিলেন্ট ওয়ার্ক, এক্সিলেন্ট। তাদের আপনি যদি লেখা পড়েন, আমি কিছুদিন আগে PN আজিজের লেখা পড়ছি, ব্রিলিয়ান্ট। কল্পনা কর, মানে ওনাদের থিঙ্কিং বা রাষ্ট্র কাঠামোকে ওনারা যেভাবে, এটা নিয়ে ডিবেট হওয়া উচিত। আমরা কীরকম সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, এই যে আজকে বদলি বা কালকে দুর্বৃত্তায়ন বা পরশুদিন নৈরাজ্য বা আজকে সুপার এটা ওকে নিচে রেখে আরেকজনকে, প্রত্যেকটা জিনিসই সত্যিকার অর্থে যদি কাঠামোগত আপনি যদি রিফর্ম করেন, সবগুলোই অ্যাড্রেস করা যায়। এবং এটার জন্য ওনাদেরও এগিয়ে আসা উচিত। আমরা এটা কীরকম চাই, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনটা কীরকম চাই। আমরা অনেক তো জুডিশিয়ারিতে যে আজকে যেই সমস্ত কেস হচ্ছে সেগুলো নিয়েও তো অনেক কথা উঠতেছে। তো সেটার জন্য আমাদের এখনই বোল্ডলি বলা উচিত যে আমি কি জুডিশিয়ারিটি চাই, আমি কি আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম। সত্যিকার অর্থে আমি 30 বছর ধরে আমি জার্নালিজম করছি, এবং আমার এখনও মনে হয় না যে বাংলাদেশে, মানে আমি এই জবের আগে, আমি এখন যেহেতু গভর্নমেন্টের একটা জব করি, তার আগ পর্যন্ত আমি বলতে পারি বাংলাদেশে একটা মানুষ সত্যিকার অর্থে ন্যায় বিচার পাইছে কি না কোনো লোক, আমার নিয়ে এটা সন্দেহ ছিল। জি, আমি আসবো সেই প্রসঙ্গতে। জুডিশিয়ারি সিস্টেম বা বিচার ব্যবস্থার বিষয়টি আপনি বলছিলেন, সেই বিষয়ে আসবো। তার আগে এই যে রদবদলের ব্যাপারে আরেকটি বিষয় আমরা যেটি দেখতে পাচ্ছি পদোন্নতির ক্ষেত্রে, হয়তো দেখা যাচ্ছে কেউ জয়েন্ট সেক্রেটারি আছে, উনি অতিরিক্ত সচিব হলো কিংবা সচিব হয়ে গেল, কিন্তু এই যে মাঝের স্তরগুলো, ওনাকে যেহেতু কোনো কাজ করতে হলো না, সেই অর্থে ফিল্ড লেভেলে উনি যদি কোথাও ডিজি হয়ে কিছুদিন দায়িত্ব পালন করতে, ফিল্ডের দায়িত্ব, তাহলে যেই অভিজ্ঞতা তৈরি হতো বা যেই অভিজ্ঞতার ভাণ্ডার ওনার ঝুলিতে থাকতো, সেটির সুযোগ তো আর হলো না। এরকম করেও তো কিছু, মানে এখন পদোন্নতির কারণে তো এই ধরনের ঘটনাগুলোও ঘটছে। আমি একটা জিনিস খুব স্পষ্টভাবে মনে করি, ধরে নিলাম এইভাবে কিছুটা সাম পার্সেন্টেজ অফ ইনএফিসিয়েন্সি হলো, আপনি তো মানে ডেপুটি সেক্রেটারিকে সেক্রেটারি বানাচ্ছেন না, ধরুন আপনি খুব দ্রুত এরকম তুললেন। কেন বলছি, আমাদের এই যে সচিবদের ব্যাপারে অ্যাকশন, সেটা কিভাবে হবে, আমি তাদেরকে আপনি বাধ্যতামূলক অবসর দেবেন নাকি কিটা অন্য আলোচনা, কিন্তু আমাদের একটা জিনিস খুব সিরিয়াসলি ভাবা দরকার। যে রেজিমটা চলে যেতে আমরা বাধ্য করলাম, সেই রেজিমকে বিভিন্নভাবে যারা সার্ভ করেছে, যারা অন্যায় করেছে, মারাত্মক করাপশন করেছে, এর মধ্যে আমি সবার কথা বলছি না, অনেকেই ভীষণ করাপ্ট মানুষ আছেন। আপনি যদি এই মানুষগুলোর ব্যাপারে ব্যবস্থা না নেন, ধরে নিলাম উনি অনেক এফিশিয়েন্ট হতে পারেন,
অনেক এফিশিয়েন্ট। আপনি তাকে সুপারভিশন করে এখন আর উনি ডিসঅনেস্ট হবেন না, উনি এখন ঠিকঠাক কাজ করবেন, আমি তারপরে এই মানুষটাকে দিয়ে কাজ করার পক্ষপাতী না। এই সরকারের কতগুলো এক্সাম্পলারি কতগুলো স্টেপস নিতে হবে। কিছু সচিব, কিছু পুলিশের মানুষ যাদেরটা আমরা জানি তার বাইরেও আছে, তো চোখ বন্ধ করে বলতে পারে বেনজির বা আসাদুজ্জামান মিয়ার বাইরেও লোকজন আছে, আপনার এনবিআর এর মতিউর সাহেবের বাইরেও আছে। আমরা এই সমাজে বসবাস করি, তো আমরা আমাদের ফ্রেন্ড, আমাদের রিলেটিভরাই এসব চাকরি বাকরি করেন, সো আমরা দেখি তারা কে কেমন জীবনযাপন করছেন। সো এইটাও একটা জরুরি কারণ যে আপনার এইরকম কিছু ব্যবস্থা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নিতে হবে। ইউল হ্যাভ টু শো দ্যাট যারা এই স্টেটকে, মানে মানুষ তো আসলে পুলিশের অত্যাচার দেখেছে, দ্রব্যমূল্য দেখছে, ইভেন শিক্ষিত মানুষদের অনেকেরও না স্টেট সম্পর্কে বোঝাবুঝি যথেষ্ট না। আম সরি এভাবে বলার জন্য, আমি আমার ব্যক্তিগত ইয়ের ক্ষেত্রেই দেখেছি। আওয়ামী লীগের সবচেয়ে বড় অপরাধ কি জানেন আমার বিবেচনায়? ও স্টেটটাকে ভেঙে ফেলছে। আমাদের সেপারেশন অফ পাওয়ার বলে কিছু, আমাদের কোনো বিচার বিভাগ নাই, আমাদের কোনো আইন বিভাগ নাই, সব কিছু। শেখ হাসিনা বিকেম দ্য স্টেট, দ্য স্টেট ছিল না, উনি স্টেট হয়ে গেছিলেন। আমাদের কোনো ইনস্টিটিউট কাজ করে না, আমাদের কোনো কমিশন মানে যেগুলো স্ট্যাটুটরি কমিশন সেগুলো বাদই দেন, কনস্টিটিউশনাল কমিশন বলে কোনো কিছু এক্সিস্ট করে না। সো এই ঘটনাগুলো তো ঘটেছে। যেই প্রধান বিচারপতিরা এখানে ছিলেন তারা যা যা করেছেন, যে প্রধান নির্বাচন কমিশনাররা ছিলেন গত নির্বাচনগুলোতে, ধরুন 18 সালের নির্বাচনে যিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, উনি তো একটা কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করেন। তো আমি ওনার সাথে যে কমিশনাররা ছিলেন, যে বিভৎস পাপ হয়েছে, আমরা কি সেই মানুষগুলোকে, ওনারা এখন পদে নাই, কিন্তু আমরা কি সেই ব্যাপারে কি কোনো ন্যূনতম জবাবদিহিতা করব না? করতে হবে তো আমাদেরকে। ঠিক এইভাবে আমার মনে হয় যারা চাকরিতে আছেন, যারা গেছেন, ধরুন ওই সময় যারা ডিসি ছিলেন, ওই সময় 18 সালের কথা বলছি, সেই ডিসিদেরকে তো আমাদেরকে ট্রেস করতে হবে। ওই সময় যারা এসপি ছিলেন মাঠে, নির্বাচন তো তারা করেন মূলত। তো এরকম কিছু এক্সাম্পল যদি আপনি তৈরি না করেন আসলে, তাহলে যে আমাদের এতদিনের, আমি অন্তত বলছি যে দেশের যে মূল্যস্ফীতির চাপ তৈরি হয়েছে, আমার যে ফিনান্সিয়াল কন্ডিশন, আমি হয়তো অনেক সাফার করিনি, অনেকে করেছেন, তার কাছে ওটা প্রধান, কিন্তু আমি মনে করি আমাদের স্টেটকে যেভাবে ধ্বংস করা হয়েছে সেটার ব্যাপারে আমি সংস্কারের আগেও এই ব্যবস্থাগুলো দেখতে চাই। সেই ব্যবস্থার কারণেই ওই সময়কার অনেক ডিসি এখন অনেক জায়গায় আছেন, সচিবরা সরকারকে এরকম নানান ব্যাপারের তার এই অবৈধ শাসন টিকিয়ে রাখার জন্য সাহায্য করেছেন, করাপশন করেছেন। সেসব কারণে অন্তত বেশ কিছু জনকে এই স্টেপগুলো নেওয়া দরকার। এতে যদি তার জায়গায় একটু লেস এফিশিয়েন্ট কেউ আমরা আনি, আমি মনে করি না খুব খারাপ কিছু হবে, আসলে খুব খারাপ কিছু হবে। আমি একটু বলে শেষ করি। শেখ হাসিনা যখন যাবে কি যাবে না একটা আলাপ হচ্ছিল, বিকল্প দেখান। তো আমি ফান করে বলছি, একটা মানুষ যিনি ক্রমাগত এই দেশটাকে ধ্বংস করছেন, তার জায়গায় আপনি চোখ বন্ধ করে একজনকে এনে যদি বসিয়ে দেন, উনি যদি বদ্ধ উন্মাদ না হন, উনি যদি স্কিজোফ্রেনিক না হন, আপনার যদি খারাপ করার ইচ্ছা, আপনি ইনএফিশিয়েন্ট হইতে পারেন, কিন্তু আপনি খারাপ করছেন না, তো আপনার দেশের অত ক্ষতি হবে না। তো আমি মনে করি যারা অন্তত জয়েন্ট সেক্রেটারি আছেন, হয়তো দু একটা পদে কম গেছেন, কিন্তু উনি তার মানে লম্বা জার্নি আছে, আর 5-10% লেস এফিসিয়েন্সি আমরা মেনে নেব, এটা উনি করতে করতে শিখে নেবেন যদি উনি সত্যিকার অর্থে কাজ করতে চান। জি, বিচার ব্যবস্থার বিষয়ে যেটি বলছিলেন, যে এই যে এখন যে অপরাধগুলো আমরা দেখছি বা যে অপরাধগুলোর কথা শুনছি, এর মধ্যে যেমন গুম আছে, খুন আছে, গণহত্যার অভিযোগ আসছে, কিন্তু মামলাগুলো যেভাবে হচ্ছে, একের পর এক মামলা, এবং এই বিষয়গুলো কি আসলে আমরা তো বলি যে মামলা করার ক্ষেত্রেই যদি আমরা খুব কনসেন্ট্রেট না করি এবং সচেতনভাবে না করি, পরবর্তীতে বিচার পাওয়ার ক্ষেত্রে যেহেতু সেটি নিশ্চিত করার ক্ষেত্রে তো আসলে সমস্যা তৈরি হয়। কি মনে করেন আপনি? নিশ্চয়ই হয়, এবং দুটো ব্যাপার, একটা হলো মামলা তো আসলে ঠিক বিচার বিভাগ দেয় না, মামলা করে পুলিশ। এখন ওটাই ওই একই কথা প্রসঙ্গটা, মানে এখানে ওই পুলিশই রয়ে গেছেন, তারা একই রকম চর্চা। ধরুন সালমান এফ রহমানকে এবং জনাব আনিসুল হককে জেলে নেওয়া হলো, মামলা দেওয়া হলো নিউ মার্কেটের একটা খুনের মামলায়। জনাব সালমান এফ রহমান, আনিসুল হকের বিরুদ্ধে আপনি আসলে খুবই গুরুত্বপূর্ণ অপরাধ ফ্রেম করতে পারেন, আমি মনে করি। এবং এরপর কি হবে, এই তদন্তও কিন্তু পুলিশ করবে, আমাদের ইয়ের ক্ষেত্রে যাবে পরে। তো এইসব যখন করছেন, আমার কাছে আমি মনে করি যে এটা আমার কাছে আদৌ ভালো কিছু মনে হয় না। তো এই জন্য একটা আলাদা, আমি যেটা অ্যাপিল করি, আলাদা ট্রাইব্যুনাল হওয়া দরকার, এবং খুব দ্রুত খুবই জেনুইন মামলা হওয়া দরকার, যেগুলোর মাধ্যমে আপনি আসলে তাদেরকে বিচার করে শাস্তি দিতে পারবেন, এরকম কিছু মানুষকে।
ঘুরে ফিরে একই। পুলিশের কাছে এই বার্তাটা দিতে হবে, যেতে হবে যে তারা আগে যে চর্চার মধ্যে ছিল, মানে মির্জা ফখরুল এবং রুহুল কবির রিজভী মিছিল করে নিজে নিজে গিয়ে ময়লার ট্রাক ভেঙেছেন এবং হেল্পারকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছেন। দ্য সেম অলমোস্ট, আমরা এরকম কিছু যাতে না করি। কিন্তু আমি একটা কথা রিপিট করছি, যারা হঠাৎ করে দেখলাম আওয়ামী লীগ খারাপ হয়ে গেছে, মানে জুলাই ম্যাসাকারের পর, আওয়ামী লীগ এর আগেও বিভৎস সব ঘটনা ঘটিয়েছে, আমাদের দেশটাকে শেষ এর আগেই করে ফেলা হয়েছে, আমরা আসলে ভাবে বুঝি নাই। তো ঠিক আছে, লিস্ট যেহেতু জুলাই ম্যাসাকার আমরা দেখলাম, এই সময়ের মধ্যে যারা যা যা করেছে খুব দ্রুত এদের খুব মানে উল্লেখযোগ্য শাস্তি যদি আপনি নিশ্চিত করতে না পারেন, এই সরকারের ক্রেডিবিলিটি প্রশ্নের মধ্যে আসবে। জি হ্যাঁ বলুন শহীদ, বিচার প্রক্রিয়া বা মামলা না, বিচার প্রক্রিয়ার আগে যেটা জাহিদ বললেন যে এই যে সরিয়ে ফেলা এবং তাদের আসলে বিচার প্রক্রিয়ার মধ্যে আনতে হবে। যিনি ফৌজদারি, মানে আমি গণকর্মচারীদের কথা বলছি, টপ লেভেল, তো যিনি ফৌজদারি অপরাধ করছেন তার ফৌজদারি অপরাধে বিচার করতে হবে। মানে 25 বছর আপনি বাড়ি চলে যান তো এটা কিছু হলো না, মানে উনি সব কিছু করলেন, 100 কোটি টাকার মালিক হইতে পারেন বা 2 কোটি টাকার মালিক হতে পারেন, বা কোনো অপরাধ করলেন, তাহলে বাড়ি চলে যাওয়া তো কোনো, ওই সাবেক প্রধানমন্ত্রী যেমন ফৌজদারি অপরাধে হলে কাটটাট ছিজ করে নিয়েছে, তাতেই সব শেষ। ফৌজদারি অপরাধ করলে ফৌজদারি অপরাধে বিচার করতে হবে। আরেকটা অপরাধ আছে দুর্নীতি করছে, তো দুর্নীতির মামলা করতে হবে। আরেকটা হলো যে আপনি অদক্ষ, আপনি ঠিকমতো লিড করতে পারেন নাই, মানে এই দুইটা না করার পরও একটা অদক্ষতা আছে, আপনাকে লিড করতে পারেন একটা নির্বাচন। হ্যাঁ ঠিক আছে, ডিসি সাহেবের নির্বাচনের প্রধান শক্তি রিটার্নিং ডিসি, এসপি, ইউনো, তার মধ্যে পোলিং অফিসার থাকে, এগ্রিকালচার অফিসাররা থাকে, তাহলে এগ্রিকালচার সেক্রেটারি তাকে লিড করতে পারেনি। বা নির্বাচন কমিশন আছে, নির্বাচন কমিশন সচিব আছে, দে কুড নট লিড। তো তুমি তোমার কর্মী বাহিনীকে লিড করতে পারো না, এটা অদক্ষতা। সুতরাং অদক্ষতার জন্য তাদের বিচার হবে। তো এই বিচারগুলো আমাদেরকে আসলে করতে হবে, এবং আমরা তো শত শত মানুষের বিচার করতে পারবো না, মানে এটা সম্ভব না, এই গণ বিচার করা সম্ভব না। সেই জন্য আমাদের তো একদম এক্সাম্পলারি বিচার করতে হবে। যেমন ধরেন বেনজির সাহেবের বিচার করতে হবে, তো 2-2.5 কোটি টাকা তো বিচার করতে হবে, ওই 400 কোটি টাকার পিয়নটারও বিচার করতে হবে, ঠিক আছে না? বা ওই যে ছাগল কাণ্ডের মতিউর, তারও বিচার করতে হবে। তো আপনি একটা এক্সাম্পলারি বিচার করেন এবং বিচার প্রক্রিয়ার মধ্যে সবাইকে রাখেন। পুলিশের যেটা বলছিলাম যে আমাদের তো দেশে ভারতের মতো সিবিআই নেই, তো ওটা একটা অর্গানাইজেশন যারা কিন্তু এই যে দুর্নীতি, ট্যাক্স ফাঁকি, টাকা লুকায় রাখে, এরা কিন্তু তারা ইভেন মন্ত্রীর বাসায় চলে যেতে পারে। দে আর ভেরি পাওয়ারফুল। দুই বিতর্ক আছে, ওই ইয়ার ছেলেকে নিয়ে একটা বিতর্ক ছিল, ড্রাগ এনফোর্সমেন্ট। তো তাদের ওখানে যেটা আছে যে তারা কিন্তু এগুলো করতে পারে, আমাদের এটাই নাই। সো এই যেহেতু আমি প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে এখানে পেয়েছি, মানে আমাদের এখানে ওরকম একটা এনফোর্সমেন্ট দরকার। যদি ওটা থাকে তখন কিন্তু আপনি সালমানকে ওই যে হকার মামলা দিতে হবে না। এখন ধরেন পুলিশের কাছে কি আছে, পুলিশের কাছে 54 আছে, তা আপনি যখন 54-এ গ্রেপ্তার করবেন তখন 24 ঘন্টার মধ্যে তাকে হাজির করতে হবে। হ্যাঁ, হাজির করতে হবে। তো হাজির করলে কি হবে, আপনার কোনো মামলা দিতে না পারলে বেল হবে, চলে যাবে, আপনি তো রিমান্ড নিতে পারবেন না। হ্যাঁ, রিমান্ডের ব্যাপারেও অনেক আলাপ আলোচনার বিষয় আছে, ওখানেও ঠিক করতে হবে। তো এখন পুলিশের কাছে আসলে কিছু নাই, সো সে 54-এ গ্রেপ্তার করতে পারছে না, করলে তাকে হাজির করতে হবে এবং বেল, তো রিমান্ডে কীভাবে নেবে? সেই জন্য এইসব খুনের মামলা হচ্ছে। একটা মামলা দিয়েছে পুলিশ, যদি এখন ভালো মতো তদন্ত করে এবং পুলিশ যদি বের করতে পারে রিমান্ডে কিছু তথ্য, সেই তথ্য উপাত্তের ভিত্তিতে ভালো মামলা করা সম্ভব। বাট আমাদের দেশে এইভাবে হয় নাই। সেই জন্য পুলিশের রিফর্ম করতে হবে এবং পুলিশকে বলতে হবে যে তোমরা আগের বিষয় না, তোমরা মামলাটা, তার নামে যে মামলা, অনেক মামলা হতে পারে, তাই না? সকলের নামে অনেক মামলা হতে পারে। আমরা জেনুইন মামলা যাব, যে মামলাটা প্রমাণ করা সম্ভব। যেমন ধরেন যে বেগম খালেদা জিয়ার সময় একসময় মামলা হলো, যে আপনি জানেন যে উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন 91-96-তে, একটা তারও আগে, সেই সময় একটা মামলা করলো যে উনি একটা বিমান কিনলেন 300 কোটি টাকায় নাকি উনার দুর্নীতি করে ফেলছেন। তা আমার খুব হাসি লাগলো। আমি দুর্নীতি দমন অফিসারকে জিজ্ঞেস করলাম যে ভাই তুমি আমাকে একটা জিনিস বলো তো, এই যে বিমানটা কি দেশে আসছিল না আসে নাই? না স্যার, এটা তো আসছে। আমি বললাম যে ওইটার কোনো দাম নেই, তুমি 300 কোটি টাকার বিমান, এটা হয়েছে, কিন্তু এখানে ধরো কমিশন টমিশন হ্যান ত্যান 20 কোটি 50 কোটি টাকার দুর্নীতি হতে পারে। তো তুমি যে মামলা করলে 300 কোটি টাকার বিমান, তোমার তো এই মামলাই টিকবে না। কারণ বলবে যে স্যার দেখেন বিমানটা তো আসছে, ওর যদি খালি স্ক্রু দাম করেন বা ওই যে সিটগুলো আছে এটার দাম করলে তো কিছু কমবে, তো মানে এই সব মামলা তো চলবে না, দেন কিন্তু এটা এস্টাবলিশ করা যাবে না। সো মামলা তদন্ত, মামলা এবং বিচার বিভাগে এটার একটা পুরা রিফর্মের মধ্য দিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে আমরা এগুলো এস্টাবলিশ করতে পারি, যাতে মামলাগুলো জেনুইন হয়। যদি জেনুইন না হয়, মানে সত্য না হয়,
আখেরে যে কিন্তু কোনো মানে লাভ হবে না। 3 বছর পরে দেখবেন যে ফুলের মালা দিয়ে পেট্রিয়টের মতো অবস্থা হবে। ছোটবেলায় যে একটা কবিতা পড়ছিলাম পেট্রিয়ট, 3 বছর পর দেখা যাবে ওখানে হাজার হাজার লোক ফুল দিয়ে আনতেছে। চেষ্টা করতে পারে নাই। আমি জানাব শফিকুল আলম, আমরা শেষ করব যদি কিছু যুক্ত করেন। না, সবই ওভারঅল সব কিছুরই আসলে মূলটা হচ্ছে যে আমাদের খুব ডিপ রিফর্ম করতে হবে। আমি মানে যা হচ্ছে বা হচ্ছে আমি এগুলো নিয়ে কমেন্ট করব না, বাট আমার মনে হয় যে মানে আমরা 91-এ আমরা দেখবেন যে এরশাদ আউটস্টেড হওয়ার পরে আপনি যদি পত্রিকাগুলো দেখেন খুব কিন্তু বেশি রকমের ডিবেট হয় নাই, খুব বেশি ডিবেট হয় না। আমরা খুব দ্রুত ওয়েস্টমিনিস্টার সিস্টেমে চলে গেছিলাম এবং যাওয়ার ফলে যেটা হয়েছে ওইটার পিটফলগুলো আমরা দেখতে চাইনি, ওটার শর্টকামিংসগুলো আমাদের মতো একটা মানে সেমি রুরাল সোসাইটি থেকে আমরা আরবানে যাচ্ছি, এইরকম সোসাইটিতে এটা কতটুক যুক্তিযুক্ত আমরা এগুলো কিছু দেখি নাই। না দেখে আমরা একদম হেডলং আমরা ওইটাকে আমরা কপি ক্যাট করছি। করার পরে যেটা হয়েছে পরবর্তীতে তো কেয়ারটেকার আসলো যেটা হয়েছে যে পুরো জিনিসটা এসে 2005-06 আপনি দেখবেন যে একটু আনরাভেল হলো, পরবর্তীতে এটাকে আরও ক্যাশ ইন করে পুরো সিস্টেমটায় পুরো আমাদের যে আমরা যে এই পলিটিক্যাল সেটেলমেন্টটা 91-এ করলাম সেটা একটা মুখ থুবড়ে পড়লো। তো আমরা আসলে সব কিছু নিয়েই ভাবতে হবে, আমার পুলিশকে যাতে অ্যানাদার ইলেকশন রিগিং না করতে হয়। এবং এই যে আপনি দেখবেন যে অনেকগুলো আমি মনে হয় যে আমি ডজনকে ডজন আমি পলিটিক্যাল কেস বাদ দিলাম, কী সব কেস পুলিশ আপনাকে পিটায় বলতেছে তুই ওই মেয়েকে মারছোস, মেরে ওকে এক্সট্রাক্ট করে তার থেকে নিয়েছে যে হ্যাঁ আমরা ওকে মেরে ফেলছি ওই মেয়েটাকে জি পুলিশে, এবং ওর এই কনফেশনাল স্টেটমেন্ট যেটা ফোর্সিবলি নিছে নারায়ণগঞ্জের ঘটনা 164 এর নিচে, তারপরে আবার তারা চলে আসছে যে ওই মেয়েটা এসে চলে আসছে এবং অন্য জায়গায় বিয়ে করে সংসার করতেছে। রাইট, আমরা ভাবতাম যে এটা বুঝি একটা সিঙ্গেল কেস, আপনি দেখবেন যে এইটাই নর্মস, এটাই হচ্ছে। তাহলে কি আমরা 50 বছরে আমাদের কোনো ইনভেস্টিগেশনই আমি দাঁড় করাইতে পারি নাই। হ্যাঁ, তা এবং আগে তো তাও পুলিশের একটা জিনিস কি, আগে ম্যাজিস্ট্রেটরা কিন্তু একটা চেকের মধ্যে রাখতো পুলিশকে। আমরা ওইটা সরায় ফেললাম, আমরা বললাম যে পুলিশের জায়গা দিতে হবে, কিন্তু আসলে ওইটা কতটুকু যুক্তিযুক্ত ছিল এটা কিন্তু আমরা ভাবি নাই। অসংখ্য ধন্যবাদ। লাস্ট লাইন একটা বলতে চাই যে মানে জাস্ট লাইন 3-4টা শব্দ, সেটা হলো যে আমরা যে রিফর্মগুলো নিয়ে আলোচনা করছি, এটা তো এই রিফর্মগুলোকে এটার যে রাজনৈতিক বন্দোবস্ত হবে এটা কিন্তু সব পলিটিক্যাল পার্টিকে অ্যাকসেপ্ট করতে হবে। এবং ওই যে 3 জোটের রূপরেখাও কিন্তু তারা অ্যাকসেপ্ট করছিল, পরে তো কেউ মানে না। সো এইখানে বলতে হবে যে তোমাদেরকে অ্যাকসেপ্ট করা, সাইন দি ডকুমেন্ট অ্যান্ড টেলিভিশনে আসা, মানে জনসমক্ষে বলো যে আমরা এগুলো করবো। ধন্যবাদ আপনাদের 3 জনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।